লাইভ এমসিকিউ কর্তৃক আয়োজিত ৪৯তম বিসিএস এর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ফেরদৌস কবির, ৩৮তম বিসিএস এর একজন সদস্য। আজকে আমাদের চতুর্থ ক্লাস। আজকের ক্লাসে আমরা দেখব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা দুই ধরনের প্রোগ্রামিং দেখব, একটা হচ্ছে স্ট্রাকচার্ড প্রোগ্রামিং আর একটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। সর্বপ্রথম আমরা দেখি যে হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ বা ভাষা জিনিসটা কি। আমরা সাধারণত যোগাযোগ করার জন্য বা কমিউনিকেট করার জন্য যা ব্যবহার করি সেটাই হচ্ছে ভাষা। এই যে আমি আপনাদের সাথে কথা বলতেছি বাংলায় বা ইংলিশে, এটা হচ্ছে আপনার সাথে আমার কমিউনিকেট করার যে প্রক্রিয়া, সেটাই হচ্ছে ভাষা। ঠিক তেমনি কম্পিউটার বা ইলেকট্রনিক্স ডিভাইসের সাথে আমরা কমিউনিকেট করার জন্য যা ব্যবহার করি সেটাও এক ধরনের ভাষা। সেই ভাষাকে বলা হয় মেশিন ভাষা। মেশিন ভাষা কেন বলা হচ্ছে? সরাসরি মেশিনের জন্য যে ভাষা ব্যবহার করা হয় তাকে মেশিন ভাষা বলে। তো মেশিন ভাষা সাধারণত 0 এবং 1 ব্যবহার করে হয়ে থাকে, কারণ 0 এবং 1 অর্থাৎ বাইনারি নাম্বার, এই দুইটা নাম্বারের উপরে ভিত্তি করে মেশিন তার ক্যালকুলেট করে এবং সেই ক্যালকুলেশন অনুযায়ী কোনো কিছু প্রসেস করে একটা আউটপুট জেনারেট করে, যেটা আমরা আমাদের কম্পিউটার ফান্ডামেন্টালে দেখছিলাম বা এর পরবর্তী যে চ্যাপ্টার ছিল সেটাতে কিছুটা দেখছিলাম, অর্থাৎ ডিএলডি বা ডিজিটাল লজিক ডিজাইন চ্যাপ্টারে। এখন আমরা দেখি যে প্রোগ্রামিং ভাষা জিনিসটা কি। এই মানুষের ভাষা এবং কম্পিউটারের ভাষা, এই দুইটা ভাষার মধ্যে একটা সেতু বন্ধন তৈরি করে যে ভাষাটা, সেটা হচ্ছে প্রোগ্রামিং ভাষা। এই জন্য প্রথমে বলা হচ্ছে মানুষের ভাষা। মানুষ হচ্ছে প্রাকৃতিক ভাষায় যে কথা বলে, আমরা যেটা বলি সেটা হচ্ছে মানুষের ভাষা। আর প্রোগ্রামিং ভাষা হচ্ছে মধ্যবর্তী একটি সেতু বন্ধন, যা মানুষের জন্য এবং কম্পিউটারের জন্য অনুবাদক যোগ্য। ওকে, তো যেমন আমরা উদাহরণস্বরূপ একটা লিখছি প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, এটা পাইথনে বা সি প্রোগ্রামে আমরা যে কোনো কিছু লিখতে পারি। তো এটা একটা ইংরেজ সদস্য একটা নির্দেশনা, যে ইংরেজি ভাষা আমরা বুঝতে পারি, এমন একটা নির্দেশনা যেটা বুঝতে পারি দেখে। তো এই ভাষাটা হচ্ছে প্রোগ্রামিং ভাষা। তাহলে প্রোগ্রামিং ভাষা অনুবাদ করে মেশিনের কাছে পৌঁছায়, ঠিক আছে? তাহলে মেশিন এই অনুবাদক প্রোগ্রামের মাধ্যমে আমরা যে ইনস্ট্রাকশন দিই বা আমরা যে যোগাযোগ করার চেষ্টা করি সেই ভাষাটা বোঝার চেষ্টা করে। এই জন্যই বলা হচ্ছে প্রোগ্রামিং ভাষা হলো একটা মধ্যবর্তী সেতু। এখন আমরা আরো কিছু জিনিস দেখি। তো একটু আগে আমি বললাম যে মেশিন ল্যাঙ্গুয়েজ। মেশিন ল্যাঙ্গুয়েজ জিনিসটা হচ্ছে 0 এবং 1 ব্যবহার করে যেই ভাষা তৈরি করা হয় তাকেই হচ্ছে মেশিন ভাষা বলা হয়। এটা মানুষের জন্য আসলে একটু দুর্বোধ্য, একমাত্র কম্পিউটারের ভাষা, এটা সরাসরি কম্পিউটারে ব্যবহার করা হয়ে থাকে। মেশিন ভাষা পরবর্তীতে আমাদের কাজকর্মের সুবিধার জন্য যে ভাষা ইন্ট্রোডিউস করা হয় সেটা হচ্ছে অ্যাসেম্বলি ভাষা বা সাংকেতিক ভাষা। তো এটা একটা লো লেভেল ল্যাঙ্গুয়েজ। তো মেশিন ভাষার কাছাকাছি এর সিমিলারিটিস রয়েছে। তো এটা হচ্ছে সাধারণত কিছু নির্দেশনা যেটা বাইনারিতে অনুবাদ করে। তো এই অনুবাদের জন্য যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে অ্যাসেম্বলর। অ্যাসেম্বলি ভাষাকে অনুবাদ করার জন্য যেটা ব্যবহার করা হয় সেটাকে বলা হয় অ্যাসেম্বলর। তো আমরা বারবার একটা জিনিস একটু দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে অনুবাদ করছে, প্রোগ্রামিং ভাষার ক্ষেত্রে অনুবাদ করতেছে, মেশিন ভাষা বাদে সবগুলো ভাষার ক্ষেত্রে অনুবাদ করতেছে। তো অনুবাদ করতেছে, এই জিনিসটা কে অনুবাদ করে? তো অনুবাদ করে হচ্ছে অনুবাদক প্রোগ্রাম, যেটাকে বলা হয় সেটা হচ্ছে কম্পাইলার এবং ইন্টারপ্রেটর। এখন আমরা দেখব কম্পাইলার এবং ইন্টারপ্রেটর জিনিসটা কি। তাহলে কম্পাইলার এবং ইন্টারপ্রেটর এই দুইটা জিনিস হচ্ছে অনুবাদক প্রোগ্রাম, যা প্রোগ্রামিং ভাষাকে মেশিন ভাষায় রূপান্তরিত করে। তাহলে কম্পাইলার এবং ইন্টারপ্রেটর দুইটা হচ্ছে অনুবাদক প্রোগ্রাম, যা আগেই বললাম
যে সোর্স কোডকে অবজেক্ট কোডে রূপান্তরিত করে। সোর্স কোড হচ্ছে আমরা যেই লেখা লিখি সেটা হচ্ছে সোর্স কোড, অবজেক্ট কোড হচ্ছে বস্তু অর্থাৎ মেশিন যে ভাষা বুঝতে পারে সেটাতে রূপান্তর করে। তাহলে কম্পাইলার কিভাবে রূপান্তরিত করে? কম্পাইলার হচ্ছে কোনো ভাষাকে সরাসরি পুরাটা পড়বে, পড়ার পরে সেটাকে অনুবাদ করবে। তো এটাই বলছে যে মানুষের লেখা প্রোগ্রামকে সরাসরি কম্পিউটার বুঝে না, তাই কম্পাইলার বা ইন্টারপ্রেটার নামক সফটওয়্যার যেটা মেশিন ল্যাঙ্গুয়েজে অনুবাদ করে। কম্পাইলার হচ্ছে পুরো প্রোগ্রামকে অনুবাদ করে একবারে চালায়, অর্থাৎ পুরাটা একবারে অনুবাদ করে হচ্ছে কম্পাইলার। আর ইন্টারপ্রেটার কি করে? লাইন বাই লাইন অনুবাদ করে, যে কোনো একটা প্রোগ্রামকে সে লাইন বাই লাইন অনুবাদ করে। তো কম্পাইলার সাধারণত ব্যবহার করা হয় C++ ল্যাঙ্গুয়েজে, আর ইন্টারপ্রেটার ব্যবহার করা হয় পাইথন, জাভাস্ক্রিপ্ট, ইটিসি ইত্যাদি ল্যাঙ্গুয়েজে। তাহলে আমরা মেশিন ভাষা, আমরা প্রোগ্রামিং ভাষা এবং কম্পাইলার ইন্টারপ্রেটারের বেসিক ধারণা সম্পর্কে জানলাম। তো এই যে প্রোগ্রামিং কারা করতেছে, যে প্রোগ্রামিং করে তাকে বলা হচ্ছে প্রোগ্রামার। তো আমাদের সর্বপ্রথম যে প্রোগ্রামার তাকে বলা হয় হচ্ছে অ্যাডা বাইরন বা অ্যাডা লাভলেস। আমরা তার ভালো নাম হচ্ছে অ্যাডা লাভলেস, যেটা হচ্ছে লর্ড বাইরনের কন্যা ছিলেন উনি। তো অ্যাডা লাভলেস হচ্ছে বিশ্বের প্রথম প্রোগ্রামার উনি। তো উনি হচ্ছে যে চার্লস ব্যাবেজের যে গাণিতিক ইঞ্জিন ছিল বা অ্যানালিটিক্যাল ইঞ্জিন ছিলেন, প্রথম প্রোগ্রামার বলা হয়। চার্লস ব্যাবেজ যে অ্যানালিটিক্যাল ইঞ্জিন ছিল, সো এই ইঞ্জিনের জন্য তিনি প্রথম একটা অ্যালগোরিদম লিখছিলেন। ওকে, তো এই কারণে তার ইতিহাসে বলা হয় দ্য ফার্স্ট কম্পিউটার প্রোগ্রামার। তাহলে আমাদের অবজেক্টিভে আসতে পারে যে হু ইজ দ্য ফার্স্ট কম্পিউটার প্রোগ্রামার। তো এখন আমরা দেখব কম্পিউটারের ইতিহাস, যে কত কত সালে কম্পিউটারের বিভিন্ন প্রোগ্রামিং আমাদের যে বিকাশ হয়েছে সেটার একটা খণ্ডচিত্র। তো আপনারা আপনাদের রিলেটেড বই থেকে আমি কিছু জিনিস তুলে ধরার চেষ্টা করছি, রিলেটেড বই থেকে এটা খুব ভালোভাবে দেখবেন। আপনাদের যেহেতু এমসিকিউ টাইপের এক্সাম, এমসিকিউ টাইপের এক্সামে এই টাইপের কোশ্চিন গুলো আসতে পারে যে কত সালে সর্বপ্রথম কে প্রোগ্রাম করছে, তারপরে হচ্ছে কত সালে কোন ধরনের প্রোগ্রামিং এর বা কোন ধরনের ল্যাঙ্গুয়েজের উদ্ভব ঘটে। তো এগুলো হচ্ছে 1 মার্ক বা 2 মার্কসের কোশ্চিনে বা ছোট ছোট এমসিকিউর কোশ্চিনের জন্য আসে। তো এটা খুবই হচ্ছে ইম্পর্টেন্ট। তো প্রথমে আমরা দেখছি যে 1843 সালে অ্যাডা লাভলেস তো প্রথম প্রোগ্রাম তৈরি করেন। এরপরে হচ্ছে 1941 সালে কোরান্ট জিওস Z3 একটা ডিজিটাল কম্পিউটারের জন্য ইনি হচ্ছে প্রোগ্রাম রচনা করে। দেন হচ্ছে 1945 সালে এইন্যাক কম্পিউটারের জন্য একদল নারী প্রোগ্রামার হচ্ছে এটার প্রোগ্রামিং করে। তো আমরা দেখতে পাচ্ছি যে নারীদের হচ্ছে প্রথম প্রোগ্রামিং এর দিক থেকে তাদের একটা হচ্ছে ভালো আগ্রহ ছিল প্রোগ্রামিং এর ক্ষেত্রে, বা তাদের ভালো অবদান ছিল। এরপর হচ্ছে 1957 সাল থেকে 1959 সাল পর্যন্ত বিভিন্ন উচ্চ স্তরের ভাষা যেমন ফোরটন, কোবল, LISP উচ্চ স্তরের ভাষার সূচনা হয়। পরবর্তীতে 1972 যে ডেনিস রিচের হাত ধরে সি এর সূচনা ঘটে, এবং এরপরে আসে 1883 সালে C++, যেটাকে অবজেক্টেড ওরিয়েন্টেড প্রোগ্রামিং বলা হয়। তো আমরা আজকে এই দুইটা বেসিক যে ল্যাঙ্গুয়েজ আছে ওই ল্যাঙ্গুয়েজের বেসিক কিছু জিনিস শিখবো, এবং আমাদের MCQ রিলেটেড যে টপিকস গুলো আছে এখান থেকে কি কি ধরনের কোশ্চিন হতে পারে সেটাই আসলে মেনলি দেখবো। এরপরে হচ্ছে 90-এর দশকে আসে পাইথন, জাভা, PHP, জাভাস্ক্রিপ্ট এবং ওয়েবের যুগ শুরু হয়, এবং 2000 সাল থেকে বর্তমান পর্যন্ত যেগুলো খুব ভালোভাবে C# এবং অন্যান্য যে ল্যাঙ্গুয়েজ গুলো আছে সেগুলো আসে। আর এখন বর্তমান সালে যেই যুগটা আসতেছে AI, ডাটা সায়েন্স ইত্যাদি। তো এই হচ্ছে মোটামুটি ভাষার বিকাশ, যে কিভাবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা একটার পর একটা বিকাশ ঘটছে, এবং আমাদের এই AI এর যুগে আমরা দেখতে পাচ্ছি যে ল্যাঙ্গুয়েজটা আসলে অনেক সহজ হয়ে গেছে এবং অনেক কিছু কাজ করতে পারতেছে, অনেকটা ন্যাচারাল ভাষার মতো চলে আসছে। যে অর্থাৎ আমরা যে ভাষায় কথা বলি, যে ভাষায় করি, সেই ভাষায় ইনস্ট্রাকশন দিতে পারি এবং সেভাবে এরা কাজ করতে পারে। তো আমরা দেখি যে প্রোগ্রামিং জিনিসটা কি। তো প্রোগ্রামিং এর সংজ্ঞায় আমরা দেখতে পাচ্ছি যে প্রোগ্রামিং ইজ দ্য প্রসেস অফ while instruction for the computer to perform specific task। তাহলে প্রোগ্রামিং হচ্ছে কি করে? প্রোগ্রামিং ইজ দ্য প্রসেস অফ
রাইটিং ইনস্ট্রাকশনস ফর কম্পিউটার টু পারফর্ম স্পেসিফিক টাস্ক। তাহলে প্রোগ্রামিংটা হচ্ছে কিছু ইনস্ট্রাকশন বা নির্দেশনা যেটা নির্দিষ্ট কোনো কাজ করে থাকে। তো যেমন উদাহরণস্বরূপ বলতে পারি যে ক্যালকুলেট স্টুডেন্ট গ্রেড, তাহলে আমাকে বলা হলো যে এমন একটা প্রোগ্রাম রচনা করো যে স্টুডেন্ট গ্রেডকে ক্যালকুলেট করতে পারে। আমি জাস্ট নাম্বার ইনপুট দিয়ে দিব, অটোমেটিকলি গ্রেড চলে আসবে। তো এটাই হচ্ছে প্রোগ্রামিং এর একটা কাজ। এরপরে হচ্ছে রোবটকে কন্ট্রোল করতে পারে, একটা ওয়েবসাইট তৈরি করে, অটোমেটেড বিজনেস প্রসেস করতে পারে। এরকম বিভিন্ন ধরনের আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে প্রোগ্রামিং আসলে ব্যবহার করা হয়ে থাকে। তো প্রোগ্রামিং হচ্ছে প্রধানত দুই ধরনের, আরো প্রোগ্রামিং এর টাইপ হতে পারে, বাট প্রধানত আমরা স্ট্রাকচার্ড প্রোগ্রামিং এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর দিকে আমরা ফোকাস করব আজকের ক্লাসে। তাহলে প্রথমে দেখি হচ্ছে স্ট্রাকচার্ড প্রোগ্রামিং। স্ট্রাকচার্ড প্রোগ্রামিং জিনিসটাকে আমরা নাম থেকে বুঝতে পারতেছি যে স্ট্রাকচার্ড প্রোগ্রামিং হলো এমন একটি প্রোগ্রামিং স্টাইল যেখানে প্রোগ্রামকে ভাগ করা হয় আলাদা আলাদা অংশে ভাগ করা হয় এবং প্রতিটি অংশের একটি নির্দিষ্ট কাজ করা থাকে। তাহলে দেখি আমরা আলাদা আলাদা একটা অংশ থাকে এবং নির্দিষ্ট একটা কাজ থাকে। তো এর বৈশিষ্ট্যটা দেখি, এর কিছু ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য আছে। প্রথম হচ্ছে টপ ডাউন অ্যাপ্রোচ, যে কোনো একটা সমস্যাকে ছোট ছোট সাব সমস্যায় ভাগ করে। যে কোনো একটা কাজ, স্পেসিফিক টাস্কে সর্বপ্রথম সে ছোট ছোট একটা টাস্কে ভাগ করবে। দুই নম্বর হচ্ছে মডুলারিটি, প্রতিটা অংশকে ফাংশন বা মডিউলে আলাদা আলাদা করবে, প্রতিটা অংশকে এক একটা ফাংশনে ভাগ করার চেষ্টা করবে। দেন হচ্ছে রিউজেবিলিটি, একবার লেখা ফাংশন বারবার ব্যবহার করা। একটা যদি ফাংশন থাকে সেই ফাংশনটাকে বিভিন্ন জায়গায় আমরা ব্যবহার করতে পারি। 4 নম্বর হচ্ছে ক্লিয়ারিটি, প্রোগ্রাম হচ্ছে খুব সহজে বোঝা যায়। আর এরপরে হচ্ছে নো গোটো, অর্থাৎ জাম্প না করে স্ট্রাকচার ফলো করা হয়। ওকে, তো একটা স্ট্রাকচার্ড ফ্লোর মাধ্যমে এটা এর স্ট্রাকচারের মাধ্যমে ফ্লোটা বজায় রাখা হয়। এই জন্য আসলে এটাকে স্ট্রাকচার্ড প্রোগ্রামিং বলা হচ্ছে। তাহলে স্ট্রাকচার্ড প্রোগ্রামিং হচ্ছে যে কোনো প্রোগ্রামিংকে কি করা হয়, একটা ছোট ছোট ব্লকে ভাগ করে সেটা নিয়ে কাজ করা হয়ে থাকে। তো এর সুবিধাগুলো কি, একটা বৈশিষ্ট্যের মতোই সুবিধাগুলো, যে এটা হচ্ছে আসলে খুবই কোড হচ্ছে খুব সহজে বোঝা যায়। ওকে, এর রক্ষণাবেক্ষণ হচ্ছে সহজ, এর ডিবাগিং করা অর্থাৎ ভুল খুঁজে বের করা খুবই সহজ, এর টেস্টিং করা সহজ। ওকে, দ্রুত ডেভেলপমেন্ট টিমের মাঝে কাজ ভাগাভাগি করে নেওয়া যায়। তো বাস্তব জীবনে কিছু উদাহরণ দেখি আমরা। স্ট্রাকচার প্রোগ্রাম সি ভাষা, যেটা হচ্ছে আমরা বহুল প্রচলিত, সি কে বলা হয় হচ্ছে মাদার ল্যাঙ্গুয়েজ অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো এখানে হচ্ছে অপারেটিং সিস্টেম, কম্পাইলার, এমবেডেড সফটওয়্যার তৈরিতে স্ট্রাকচার প্রোগ্রামিং আসলে ব্যবহার করা হয়ে থাকে। প্যাসকেল বিভিন্ন শিক্ষামূলক প্রোগ্রামিং শেখার জন্য এটা হচ্ছে ব্যবহার করা হতে পারে। অ্যাডা বিমান ও প্রতিরক্ষা সিস্টেমে ব্যবহার করা হতে পারে। তো আমরা যতটুকু দেখলাম এখান থেকে আসলে এমসিকিউ কিভাবে আসবে বা কোথা থেকে আসবে। এমসিকিউ আসবে আপনার প্রোগ্রামিং এর ইতিহাস থেকে, প্রোগ্রামিং ভাষা কিভাবে আসছে, কোথা থেকে আসছে, কে তৈরি করছে, এখান থেকে দু একটা এমসিকিউ আসতে পারে। এরপরে আসতে পারে যে স্ট্রাকচার প্রোগ্রামিং কি বা স্ট্রাকচার প্রোগ্রামিং এর বৈশিষ্ট্য থেকে একটা দুইটা প্রশ্ন আসতে পারে, এর সুবিধা থেকে আসতে পারে, এবং সবচেয়ে বড় ব্যাপার যে স্ট্রাকচার প্রোগ্রামিং এর উদাহরণ, কোন প্রোগ্রামিংটা স্ট্রাকচার প্রোগ্রামিং এর মধ্যে পড়তেছে, এই উদাহরণগুলো এই জন্য আমাদের জানা লাগবে। তাহলে এই স্ট্রাকচার প্রোগ্রামিং এর জন্য সি একটা কোড আছে। তো সি কোডে আমরা দেখি যে আসলে কিভাবে কাজ করে। একটা কোড যদি আমরা লিখি, তো কোড লেখার পরে সেটা হচ্ছে প্রি প্রসেসরের মাধ্যমে এটা হচ্ছে কাজ করে। প্রি প্রসেসরের পর থেকে প্রি প্রসেসর হচ্ছে কি করে, ইনক্লুড হেডার ফাইল এন্ড এক্সাম্পল ম্যাক্রোস প্রি প্রসেসর থাকে। প্রি প্রসেসর থেকে এটাকে কম্পাইল করে, কম্পাইল করার পরে দেন এটা হচ্ছে অ্যাসেম্বলারের মাধ্যমে মেশিন কোডে রূপান্তরিত করে, দেন হচ্ছে লিঙ্কারের মাধ্যমে দেন একটা exe ফাইল যেটা আছে সেটা জেনারেট করে। তো এভাবে আসলে একটা সি কোড সরাসরি কোড থেকে একটা exe ফাইল জেনারেট করে। তাহলে ধাপগুলো আমরা একটু রিটেন ইয়াতে দেখি। তাহলে প্রোগ্রাম এক্সিকিউশন যেটা স্টেপ, প্রথমে হচ্ছে একটা প্রোগ্রাম আমরা লিখবো। প্রোগ্রাম লেখার পরে কি করতেছে, প্রথমে রাইট দা প্রোগ্রাম, একটা সোর্স কোড যেটা আমরা হচ্ছে লিখলাম। লেখার পরে হচ্ছে একটা কম্পাইল করলাম, কনভার্ট সোর্স কোড ইনটু মেকানিক কোড, মেশিন কোডে আমরা রূপান্তরিত করলাম। এরপরে হচ্ছে আমরা বিভিন্ন লাইব্রেরি ফাংশনের মাধ্যমে জয়েন্ট দ্য নেসেসারি লাইব্রেরি ফাংশনের মাধ্যমে জয়েন্ট করলাম, এন্ড দেন এক্সিকিউট রান দ্য প্রোগ্রাম, বা প্রোগ্রামটা এক্সিকিউট করলাম। তো মোটামুটি 3টা বা 4টা স্টেপের মধ্যে আমরা প্রোগ্রামটা সম্পূর্ণ করতে পারি।
তো এখানে আমরা একটা প্রোগ্রাম দেখতে পাচ্ছি একটা প্রোগ্রাম। ওকে, তো বিভিন্ন ধরনের লেখা আছে, বিভিন্ন ধরনের নির্দেশনা স্ট্রাকচার আছে। তো এই কোডটা দেখে আসলে ঘাবড়ানোর কিছু নাই। তো ফার্স্টে আমরা দেখি, আমরা জাস্ট একটা কোডের কি কি পার্ট থাকতে পারে বেসিক্যালি একটা দেখার চেষ্টা করি। তো প্রথম যেটা আছে, হ্যাশ দিয়ে একটা পার্ট আছে। হ্যাশ ইনক্লুড stdio.h, নট স্টুডিও, stdio.h। তাহলে হ্যাশ দিয়ে হচ্ছে একটা ডিক্লারেশন করতেছে। তো std তে কি বলছে, std তে হচ্ছে স্ট্যান্ডার্ড, আর i তে হচ্ছে ইনপুট, আর ওতে হচ্ছে আউটপুট। তাহলে যেটা আমরা ব্যবহার করবো সবগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। আমরা যে মানগুলো বের করবো এটা একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ড আছে প্রোগ্রামিং এ, সেই ইনপুট এবং আউটপুট আমাদের ব্যবহার করা লাগবে। তো এরপর এখানে একটা ফাংশন দেখছি মেন। আমরা প্রতিটা জিনিস পরবর্তীতে আলোচনা করব, কোনটা ফাংশন, তারপরে হচ্ছে হেডার ফাইল কি। হ্যাঁ, আমরা আস্তে আস্তে দেখবো ধাপে ধাপে। আমরা দেখি যে একটা প্রোগ্রামে কি ব্যবহার করা হয়ে থাকে। তো এরপরে হচ্ছে বলছে ইন্টিজার এ বি সি সাম। তো ইন্টিজারটা হচ্ছে একটা ডাটা টাইপ। এই টার্মগুলো হচ্ছে একটু মনে রাখেন, আমরা পরবর্তীতে শিখবো ডাটা টাইপ। আর এখানে হচ্ছে এ বি সি সাম, এগুলো হচ্ছে ভেরিয়েবল বা চলক, এর নির্দিষ্ট কোনো মান নেই, এটা হচ্ছে চলক। এরপর হচ্ছে ফ্লোট টাইপের একটা ডাটা টাইপ, এভিজি মানে এভারেজ একটা বলা হচ্ছে। তো এখানে হচ্ছে প্রিন্ট করা হচ্ছে, এটা একটা আউটপুট ফাংশন। দেন এটা হচ্ছে স্ক্যান করার জন্য বলা হচ্ছে কি কি ধরনের ডাটা স্ক্যান করবে, এটাকে বলা হচ্ছে ইনপুট ফাংশন। ওকে, এরপরে তিনটা সংখ্যা হচ্ছে যোগ করা হচ্ছে, এটাকে হচ্ছে বলতে পারেন প্রসেস বা ক্যালকুলেশন, যেটা এটা যোগ করতেছে। এখানেও একটা ফ্লোট এভারেজ বের করতেছে। দেন সর্বশেষ হচ্ছে এই দুইটা জিনিস প্রিন্ট করছে। তাহলে আমরা যেটা দেখি কম্পিউটার যেটা করে, কোডটাও এরকম আইপিও, একটা ইনপুট থাকবে, কোডের কিছু ইনপুট থাকবে, কোড হচ্ছে নির্দিষ্ট কোনো কাজ করবে, দেন হচ্ছে এটা আউটপুট জেনারেট করবে। তো কোডে আমরা দেখলাম যে একটা হেডার ফাইল থাকে, মেন ফাংশন থাকে, বিভিন্ন ধরনের ভেরিয়েবল থাকে, কনস্ট্যান্ট থাকতে পারে। ওকে, এরপরে হচ্ছে ইনপুট ফাংশন থাকে এবং আউটপুট ফাংশন থাকে। মোটামুটি এটা হচ্ছে কোডের বা সি কোডের একটা বেসিক স্ট্রাকচার। এতক্ষণ যেটা দেখলাম সেখান থেকে আমরা কি কি ধরনের এমসিকিউ দেখতে পারি। তো হুইচ অফ দ্য ফলোইং ইজ এ স্ট্রাকচার্ড প্রোগ্রামিং। তো আমরা দেখি যে কোনটা হচ্ছে স্ট্রাকচার্ড প্রোগ্রামিং। তো সাধারণত হচ্ছে সি হচ্ছে স্ট্রাকচার্ড প্রোগ্রামিং এর একটা উদাহরণ আমরা বলতে পারি। দ্য ফাংশন ফ্রম হোয়ার সি প্রোগ্রাম এক্সিকিউশন স্টার্ট। তো সি প্রোগ্রামের এক্সিকিউশন কোথা থেকে আসলে শুরু হয়। তো আমরা জানি যে মেন ফাংশন হচ্ছে সি প্রোগ্রামের যে ফাংশনটা, সেটা হচ্ছে মেন ফাংশন থেকে প্রথমত শুরু হয়, লিখবো। হুইচ স্টেপ কনভার্ট সোর্স কোড ইনটু মেশিন কোড। তো কোথায় আসলে যে সোর্স কোড থেকে মেশিন কোডে হচ্ছে করা হয়। তো আমরা জানি যে কম্পাইলার হচ্ছে কি করে, সোর্স কোড থেকে মেশিন কোডে রূপান্তরিত করে। তো মোটামুটি এর উপর থেকে এটা জাস্ট স্যাম্পল কিছু এমসিকিউ দেখছি। এর উপরে আরো যে এমসিকিউ গুলো আছে আপনারা একটু খুব ভালোভাবে এটা দেখার চেষ্টা করবেন। এখান থেকে একটা বা দুইটা এমসিকিউ আসতে পারে। তো এখন আমরা দেখি যে ডাটা এবং এর অপারেটর গুলো কি কি। তো এখানে আমরা একটা ফ্লোচার্ট দেখতে পাচ্ছি যে কি কি ধরনের আমরা ডাটা নিয়ে কাজ করে থাকি প্রোগ্রামিং এর ক্ষেত্রে। তো প্রথমে দেখেছি ইউজার ডিফাইন, যেটা ইউজার হচ্ছে বলে দেয়। এরপরে হচ্ছে বিল্ট ইন ডাটা থাকতে পারে, আর ডিরাইভ ডাটা থাকতে পারে। তো ইনিশিয়ালি আমরা ডাটাকে তিন ভাগে ভাগ করেছি, ইউজার ডিফাইন, এরপর হচ্ছে বিল্ট ইন ডাটা, ডিরাইভ ডাটা। তো ইউজার ডিফাইন্ড ডাটা আবার হচ্ছে চার ভাগে এখানে ভাগ করা হচ্ছে। একটা স্ট্রাকচার্ড, একটা হচ্ছে ইউনিয়ন, একটা হচ্ছে ইনুমারেশন, আর একটা হচ্ছে ক্লাস। ওকে, তো ক্লাস হচ্ছে আমরা ওপি যে কনসেপ্ট আছে সেটাতে দেখব। এরপর হচ্ছে বিল্ট ইন ডাটা টাইপে থাকতে পারে ইন্টিগ্রাল টাইপ, ভয়েড টাইপ, আর ফ্লোটিং টাইপ। এই তিন টাইপের ডাটা থাকতে পারে। তো ইন্টিগ্রাল টাইপের আছে হচ্ছে ইন্টিজার এবং ক্যারেক্টার। তো আমরা একটু দেখার চেষ্টা করি। ইন্টিজার মানে হচ্ছে ডেসিমাল ইন্টিজার বা পূর্ণ সংখ্যা, যেটা আমরা সাধারণত আমাদের ম্যাথমেটিক্সে অর্থাৎ 0 to 9 ব্যবহার করে যে ম্যাথ গুলো আমরা করে থাকি সেটা আসলে ইন্টিজার বা ডেসিমাল ইন্টিজার আমরা বলতে পারি। ক্যারেক্টার হচ্ছে অক্ষরমালা, এ টু জেড, এ থেকে জেড পর্যন্ত যে অক্ষরগুলো আছে এটা আসলে ক্যারেক্টারের মধ্যে পড়তেছে। এইগুলো নিয়ে যে ডাটা
টাইপ বা ডাটা আমরা ব্যবহার করি সেটাই হচ্ছে আমাদের ক্যারেক্টার টাইপ। এরপর আসছে ফ্লোটিং। তো ফ্লোটিং হচ্ছে দশমিক সংখ্যা যেটা বলা হয়। তো ফ্লোট আছে একটা দশমিক সংখ্যা, ডাবল হচ্ছে এটার চেয়ে একটু বড় দশমিক সংখ্যা, তো লং ডাবল হচ্ছে এটার চেয়েও বড় সংখ্যা। তো ফ্লোটিং টাইপ হচ্ছে বলতে পারেন 15.36। তো এটা হচ্ছে একটা ফ্লোটিং ডাটা। তো মোটামুটি আমরা কয়েকটা ডাটা দেখলাম, এখানে কোন ডাটা কিভাবে কাজ করে বা কোন কোন ডাটা আমাদের কাজে লাগবে পরবর্তীতে আমরা যখন নেক্সট স্টেপ গুলোতে যাব তখন আমরা দেখব। তো মোটামুটি আপনারা এই ডাটা সম্পর্কে একটা বেসিক আইডিয়া রাখবেন। তো হোয়াট ইজ ডাটা টাইপ, ভেরিয়েবল অ্যান্ড কনস্ট্যান্ট। ডাটা টাইপ বা ডাটার ধরন, কি কি ধরনের ডাটা নিয়ে আমরা কাজ করব। তো প্রধানত আমরা হচ্ছে 4 ধরনের ডাটা নিয়ে কাজ করি, সেটা হচ্ছে ইন্টিজার, ফ্লোট, ডাবল এবং ক্যারেক্টার। তো ডাটা টাইপ যে কয় ধরনের হয় প্রধানত সেই কয় ধরনের ভেরিয়েবল বা চলক হয়ে থাকে। তাহলে ইন্টিজার মানে কি? তো ইন্টিজার হচ্ছে আমরা যেটা বলছি যে ইন্টিজার ভ্যালু অর্থাৎ পূর্ণ সংখ্যা, ধর 55 বা 57, 56, 11 এগুলো হচ্ছে এখানে ইন্টিজার নাম্বার, অর্থাৎ দশমিক বাদে যে অংশ পূর্ণ অংশ থাকে সেটাকে আসলে ইন্টিজার বলা হয়। নেক্সট আমরা দেখি ফ্লোট, এটা বললাম। তো ফ্লোট হচ্ছে আসলে ডেসিমাল নাম্বার, ফুল ডেসিমাল নাম্বার অর্থাৎ 12.36। তো এখানে হচ্ছে এটা পূর্ণ অংশ, এটা হচ্ছে ইন্টিজার অংশ, আর পূর্ণ অংশ এবং ভগ্নাংশের অংশকে বলা হচ্ছে ফ্লোট। ফ্লোট। নেক্সট আসছে হচ্ছে ডাবল। ডাবল হচ্ছে লাস্ট ডেসিমাল নাম্বার অর্থাৎ দশমিক সহ এটা বড় সংখ্যা, অর্থাৎ এটা হচ্ছে যদি 2 বিটের হয়ে থাকে এটা হবে, সরি এটা যদি 8 বিটের হয়ে থাকে এটা হবে 16 বিট, এরকম জায়গা বেশি নাই এবং সংখ্যাটা তুলনামূলকভাবে বড় হয়, এটাকে ডাবল বলে। এন্ড লাস্ট হচ্ছে ক্যারেক্টার। তো ক্যারেক্টার হচ্ছে এখানে বলা হচ্ছে সিঙ্গেল একটা এ, তো যেটা বলছিলাম এ থেকে জেড পর্যন্ত যে অক্ষরমালা আমরা ব্যবহার করে থাকি তাকে হচ্ছে ক্যারেক্টার বলা হয়। তো মোটামুটি আমরা ডাটা গুলো হচ্ছে দেখলাম, এবং এই ডাটা টাইপের উপরে নির্ভর করে আসলে ভেরিয়েবলের টাইপটা ডিপেন্ড করে। তো ইন্টিজার টাইপের ভেরিয়েবল থাকে, ফ্লোট টাইপের ভেরিয়েবল থাকে, ক্যারেক্টার টাইপের ভেরিয়েবল থাকে এবং ডাবল টাইপের ভেরিয়েবল থাকে। তো এখন ভেরিয়েবল বা চলক কি? ভেরিয়েবল বা চলক হচ্ছে এমন একটি জিনিস যেটা হচ্ছে নির্দিষ্ট কোনো মান থাকে না, নির্দিষ্ট কোনো মান থাকে না, যেটা হচ্ছে প্রোগ্রামের ক্ষেত্রে এর মানটা হচ্ছে পরিবর্তনশীল থাকে। আর কনস্ট্যান্ট কি? কনস্ট্যান্ট হচ্ছে যেটার মান হচ্ছে ফিক্সড, যেটা আপনি পরিবর্তন করতে পারবেন না। ধরেন হচ্ছে আপনি একটা পায়ের মান ডিফাইন করে দিয়েছেন, হ্যাঁ ডিফাইন পাই সমান 3.1416, বা আপনি বলে দিচ্ছেন যে কনস্ট ইন্টিজার একটা হচ্ছে 100 পর্যন্ত। কনস্ট্যান্ট সাধারণত হচ্ছে একটা ডিফাইন প্রিপোজিশন ব্যবহার করা হয় বা কনস্ট CONST কনস্ট কিওয়ার্ড ব্যবহার করা হয়ে থাকে। তো কনস্ট্যান্ট হচ্ছে যে মান ফিক্সড, আপনার প্রোগ্রামের ক্ষেত্রে এই মানটাই ব্যবহার করতে হবে, চেঞ্জ করতে পারবেন না। আর ভেরিয়েবল বা চলক হচ্ছে পরিবর্তনশীল মান, যেটা হচ্ছে ফিক্সড না। তাহলে আমরা ভেরিয়েবল এবং চলক এই দুইটা জিনিস দেখলাম। এখন আমরা আসি অপারেটর আর এর বিভিন্ন ধরনের এক্সপ্রেশন নিয়ে। তো অপারেটর জিনিসটা কি? অর্থাৎ প্রোগ্রামিং এর ক্ষেত্রে যেই যে চিহ্নগুলো বিভিন্ন ধরনের কাজ করে থাকে তাকে অপারেটর বলা হয়ে থাকে। তো প্রথমে দেখি হচ্ছে আমরা অ্যারিথমেটিক অপারেটর। তো অ্যারিথমেটিক মানে আমরা জানি যে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো কাজ করার জন্য যে অপারেটর ব্যবহার করা হয় তাকে অ্যারিথমেটিক অপারেটর বলা হয়। তো এখানে দেখছি যোগ বিয়োগ গুণ ভাগ, যেমন এক্সাম্পল হিসেবে দেওয়া আছে a+b। তাহলে সাধারণত গাণিতিক ক্যালকুলেশনের জন্য যোগ বিয়োগ গুণ ভাগ এটার জন্য অ্যারিথমেটিক অপারেটর ব্যবহার করা হয়। এরপরে আছে রিলেশনাল অপারেটর। এই অপারেটরটা আসলে একটু ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে যে কোনো একটা উদাহরণ আপনার দিয়ে দিতে পারে, বল যে এই অপারেটর কোন কাজে ব্যবহার হয়ে থাকে। তো এখানে কিছু আমি অপারেটর দিছি, এর বাইরে যদি কিছু থাকে আপনারা অবশ্যই বই থেকে দেখবেন বা আপনাদের রিলেভেন্ট যে রিসোর্স আমি বলে দিব সেখান থেকে দেখবেন এবং সবগুলো অপারেটর কোন ধরনের কি কাজ করে সেটা দেখার চেষ্টা করবেন। তাহলে নেক্সট দেখি হচ্ছে রিলেশনাল অপারেটর। রিলেশনাল অপারেটর হচ্ছে দুই বা ততোধিক যে মান আছে, অর্থাৎ দুইটা মানকে কি করে একটা অপরের সাথে তুলনা করে, এটা হচ্ছে রিলেশনাল অপারেটর। এখানে দেখতে পাচ্ছি a greater than b বা a less than b, a less than equal to b। ওকে, তো দুইটি মানের মধ্যে হচ্ছে কি করে তুলনা করে, এটা হচ্ছে রিলেশনাল অপারেটর। পরবর্তীতে হচ্ছে লজিক্যাল অপারেটর। ওকে, লজিক্যাল অপারেটর সাধারণত
তিন ভাবে আমরা হইতে থাকি। আমরা এন্ড অর নট গেট দেখছি, তো লজিক্যাল এন্ড থাকে, লজিক্যাল অর থাকে, আর লজিক্যাল নট থাকে। তো এটা হচ্ছে লজিক্যাল অপারেটর। এরপরে দেখবো হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট হচ্ছে কোনো কিছু ভ্যালুর মান অ্যাসাইন করে দেওয়া, সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট। যেমন ইকুয়াল চিহ্ন, প্লাস ইকুয়াল চিহ্ন, মাইনাস ইকুয়াল চিহ্ন যদি বলা হয় a ইকুয়াল 5, তার এর মানটা হচ্ছে 5-এ বসানো হচ্ছে, এটা হচ্ছে ইকুয়াল অপারেশন অ্যাসাইনমেন্ট অপারেটর। আর যদি a ইকুয়াল 5 বলা হয় তাহলে a এবং 5 হচ্ছে দুটো সমান, এটা হচ্ছে রিলেশনাল অপারেটর। তো এই দুটো জিনিস একটু ভালোভাবে খেয়াল রাখবেন, কোনটা রিলেশনাল অপারেটর আর কোনটা অ্যাসাইনমেন্ট অপারেটর। নেক্সট হচ্ছে ইনক্রিমেন্টাল অপারেটর বা ডিক্রিমেন্টাল অপারেটর। তো ইনক্রিমেন্টাল অপারেটর হচ্ছে যেটা মানকে বাড়ায়, হ্যাঁ, 1 করে বাড়াইতে পারে, 2 করে বাড়াইতে পারে, যতটুকু আপনি বাড়াইতে বলবেন ততটুকু হচ্ছে ইনক্রিমেন্টাল অপারেটর বাড়াবে। আর আরেকটা হচ্ছে ডিক্রিমেন্টাল অপারেটর, যেটা হচ্ছে মানকে কমায়। ওকে, যেমন হচ্ছে মাইনাস মাইনাস, ইনক্রিমেন্টাল অপারেটর থাকতে পারে প্লাস প্লাস, আর এটা হচ্ছে মাইনাস মাইনাস। তো আরেকটা জিনিস খেয়াল রাখবেন যে প্রিফিক্স এবং পোস্টফিক্স, যদি হচ্ছে আগে আপনার ইয়ে থাকে সেটা হচ্ছে প্রিফিক্স, আর যদি পরে থাকে সেটা হচ্ছে পোস্টফিক্স। যেমন হচ্ছে আই প্লাস প্লাস আর হচ্ছে প্লাস প্লাস আই, এই দুইটা হচ্ছে প্রিফিক্স এবং পোস্টফিক্সের উদাহরণ। এরপর হচ্ছে বিটওয়াইজ অপারেটর। বিটওয়াইজ অপারেটর আগের মতো, এই লজিক্যাল অপারেটর মতো বিটওয়াইজ এন্ড, বিটওয়াইজ অর এবং বিটওয়াইজ নট। নেক্সট অপারেটর হচ্ছে আমাদের কন্ডিশনাল অপারেটর, যেটা হচ্ছে কোনো কিছু শর্ত দিয়ে থাকে যে এ বি এর চেয়ে বড় কিনা, ওকে, বা এ ইজ টু বি কিনা, শর্ত অনুসারে, শর্ত প্রযোজ্যের জন্য যে অপারেটর ব্যবহার করা হয় তাকে কন্ডিশনাল অপারেটর বলা হয়ে থাকে। এরপরে আছে কমা অপারেটর, এটা মোটামুটি যে কমা ব্যবহার করার জন্য আমরা জানি। সাইজ অফ অপারেটর। সাইজ অফ অপারেটর হচ্ছে কোনো কিছু সাইজ আপনাকে প্রকাশ করার জন্য যে অপারেটর ব্যবহার করা হয়। যেমন হচ্ছে এখানে বল সাইজ অফ ইন্টিজার, সাইজ বের করার জন্য আমরা এই অপারেটরটা ব্যবহার করা হয়ে থাকে। এবং সর্বশেষ আমরা দেখছি পয়েন্টার অপারেটর। পয়েন্টার ফাংশনের জন্য বা পয়েন্টার এর অ্যাড্রেস বের করার জন্য যে অপারেটর ব্যবহার করা হয়ে থাকে তাকে পয়েন্টার অপারেটর বলা হয়ে থাকে। তো আমরা মনে রাখবো এই অপারেটরটা খুব ইম্পর্টেন্ট। অপারেটরে বিভিন্ন ধরনের যে কোন চিহ্ন কোথায় ব্যবহার করা হয়ে থাকে এটা আপনারা খুব ভালোভাবে দেখবেন। তো এখানে কিছু ক্যারেক্টার আছে, সেই ক্যারেক্টার গুলো কি কি কাজ করে এগুলো কিন্তু অবজেক্টিভের জন্য ইম্পর্টেন্ট। যেমন স্ল্যাশ এ বা ব্যাকস্ল্যাশ এ যেটা বলা হয়, ওকে। তো ব্যাকস্ল্যাশ কোথায় কাজ করে এটা আমরা হচ্ছে একটু দেখার চেষ্টা করব, বা ঠিক আছে। তো ব্যাকস্ল্যাশের ব্যবহার, ওকে। তো ব্যাকস্ল্যাশ হচ্ছে একটা অ্যালার্টের জন্য ব্যবহার করা হয়ে থাকে। স্ল্যাশ বি হচ্ছে ব্যাক স্পেসের জন্য, একটি স্পেস দিবে বাম দিকে সরাবে। স্ল্যাশ এফ হচ্ছে ফর্ম ফিড, আউটপুটের নিচে লাইনে প্রদর্শনের জন্য ব্যবহার করা হয়ে থাকে। স্ল্যাশ এন এটা আমরা বহুল ব্যবহার করে থাকি নিউ লাইনের জন্য, ওকে। তো এরকম স্ল্যাশ আর এবং স্ল্যাশ টি হচ্ছে ট্যাব দেওয়ার জন্য ব্যবহার করা হয়ে থাকে। তাহলে এটাও পড়তে হবে আমাদের কোন ক্যারেক্টার বা কোন ধরনের ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার কোন কাজে আমরা ব্যবহার করা হয়ে থাকে। তো ব্যাকস্ল্যাশ ক্যারেক্টারের পরে আমরা আরেকটা জিনিস আমাদের প্রোগ্রামিং এ ব্যবহার করে হয়ে থাকি, সেটা হচ্ছে কিওয়ার্ড। কিওয়ার্ড জিনিসটা কি? তো আমরা জানি কিওয়ার্ড মানে মেইন শব্দ, একটা প্রোগ্রামিং এর কিছু কিওয়ার্ড থাকে। এই কিওয়ার্ড গুলো নির্দিষ্ট কোনো কাজ করে, স্পেসিফিক কোনো কাজ করে, যেটাকে হচ্ছে কিওয়ার্ড বলা হয়ে থাকে। যেমন এখানে আছে একটা ইন্টিজার কিওয়ার্ড। তো আমরা ইন্টিজার বা আইএনটি যে কিওয়ার্ডটা আছে, এই আইএনটি কিওয়ার্ডটা দেখলে বুঝতে পারি যে এটা একটা পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা, এর কোনো দশমিক অংশ নেই। যদি আমরা ফ্লোট দেখে থাকি তাহলে বুঝবো যে এটা একটা ডেসিমাল নাম্বার, যেখানে পূর্ণ অংশ থাকবে এবং ভগ্নাংশও থাকবে, ওকে। এরপরে আমরা দেখি একটা কিওয়ার্ড সাইজ অফ, যেটা দেখলাম। সাইজ অফ দিয়ে আমরা কি করতে পারি, নির্দিষ্ট কোনো যে ভেরিয়েবল আছে কোনো কিছুর সাইজ নির্ধারণ করতে পারি, ওকে। তো এরকম এলস আছে, আমরা ব্যবহার করব পরবর্তী ইফ এলস, ওকে, যে ডু, ওকে। এরপরে হচ্ছে আনসাইন্ড, সাইন, পজিটিভ এবং নেগেটিভ মান করার জন্য। তো মোটামুটি আমরা সি প্রোগ্রাম করার জন্য যে সকল আমাদের ইনস্ট্রাকশন বা নির্দেশনা থাকে সেটাই হচ্ছে এর কিওয়ার্ড। তো স্ট্যান্ডার্ড আমরা যে কিওয়ার্ড, সাধারণত স্ট্যান্ডার্ড হচ্ছে 32টি স্ট্যান্ডার্ড কিওয়ার্ড আছে সি প্রোগ্রামিং। এছাড়াও আরো কিছু কিওয়ার্ড থাকে, তবে আমাদের স্ট্যান্ডার্ড
32টি কিওয়ার্ড আছে। তো যদি বলে যে সি প্রোগ্রামিং এ স্ট্যান্ডার্ড কিওয়ার্ড কয়টা, আমরা অবশ্যই বলবো যে সি প্রোগ্রামিং এ স্ট্যান্ডার্ড কিওয়ার্ড হচ্ছে 32টি। এখন আমরা আসি স্ট্যান্ডার্ড ইনপুট এবং আউটপুট। তো আমরা জানি যে একটা প্রোগ্রামের জন্য প্রধানত তিনটা জিনিস থাকে, একটা ইনপুট এবং তার কিছু ইনস্ট্রাকশন থাকে এবং তার থেকে আউটপুট। তো সি প্রোগ্রামিং কি কি ধরনের ইনপুট এবং আউটপুট ব্যবহার করে থাকে? তো ইনপুটের জন্য কিছু ফাংশন থাকে, আউটপুটের জন্য কিছু ফাংশন থাকে। তো প্রথমে আমরা দেখি আউটপুট একটা ফাংশন। তো এখানে বলছে যে তো প্রিন্টএফ একটা ফাংশন, প্রিন্ট থেকে আসছে হচ্ছে প্রিন্ট এফ। তো প্রিন্ট মানে হচ্ছে প্রিন্ট করা, যেটা আমরা সামনে দেখি, আর এফ তো হচ্ছে ফাংশনের অংশ, তো দুইটা মিলে আসছে প্রিন্টএফ। দ্য প্রিন্টএফ ফাংশন ইজ ইউজড ফর প্রিন্ট কম্পিউটার টু দ্য কনসোল। ওকে, তো প্রিন্টএফ একটা স্ট্যান্ডার্ড আউটপুট। এখানে আমরা একটা দেখি প্রিন্টএফ ফাংশন ব্যবহার করছে, যে প্রিন্টএফ ফরম্যাট স্ট্রিং, এটা হচ্ছে প্রিন্ট করতেছে। আবার এখানে একটা দেখি যে ইন্টিজার এইজ, একটা এইজ দেওয়া আছে 25। তো প্রিন্টএফ এইজ ইজ %d/n এইজ। তো এই পার্সেন্টি জিনিসটা আমরা একটু দেখব পরবর্তীতে। এটা হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার, ফরম্যাট স্পেসিফায়ার, ফরম্যাট স্পেসিফায়ার। কি টাইপের ডাটা আমরা ইনপুট বা আউটপুটে নিব সেটাকে বলা হয় ফরম্যাট স্পেসিফায়ার। তো এখানে বলা হচ্ছে ইন্টিজার। তো ইন্টিজার টাইপের ডাটার জন্য ইন্টিজারকে ডেসিমাল ইন্টিজার বলা হয়, এই জন্য এটাকে %d ব্যবহার করা হয়ে থাকে। তো অনেক সময় আসে যে ফরম্যাট স্পেসিফায়ার গুলো যে কোনটাতে %f দ্বারা কোন ফরম্যাট বোঝানো হয়, %d দ্বারা কোন ফরম্যাট বোঝানো হয়, %lf দ্বারা কোন ফরম্যাট বোঝানো হয়। তো এগুলো হচ্ছে আমরা ফরম্যাট স্পেসিফায়ারের মধ্যে আরো ভালোভাবে দেখবো। তো এখানে বলা হচ্ছে যে একটা প্রিন্ট করো এই এজটা, আউটপুট আসবে এইজ ইজ %d/n মানে আমরা জানি ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার, যেটা নতুন লাইনে যাবে। তাহলে প্রিন্ট করবে কি আমাদের আউটপুটে, প্রিন্ট ইজ এজ ইজ 25 এজটা আমাদের প্রিন্ট করবে। এরপর আসছে স্ট্যান্ডার্ড ইনপুট। স্ট্যান্ডার্ড ইনপুট হচ্ছে যে আমরা কোন ফাংশনের মাধ্যমে আমরা ইনপুটটা নিতে পারি। তো ইনপুট ফাংশনকে স্ট্যান্ডার্ড ইনপুট ফাংশন বলে স্ক্যান এফ। স্ক্যানের ফাংশন আমরা জানি, স্ক্যান হচ্ছে একটা ইনপুট করার জন্য একটা ডিভাইস, যেটা আমরা স্ক্যানিং ডিভাইস বলি, ঠিক সেরকম এখান থেকে ব্যবহার করছে স্ক্যান এফ। কোনো একটা ইনপুটকে তুমি স্ক্যান করো, এর জন্য যে ফাংশনটা ব্যবহার করা হবে সেটাকে বলা হয় স্ক্যান এফ। তো বলছে যে স্ক্যান এফ ফাংশন ইজ ইউজড রিড ইনপুট ফ্রম দ্য ইউজার। তাহলে ইউজারের কাছ থেকে কি করবে, ইনপুট রিড করার জন্য। তো এখানে একটা স্ক্যানএফ ফাংশন, আমাদের সিনট্যাক্স হচ্ছে স্ক্যানএফ, ফরম্যাট স্ট্রিং থাকে এবং অ্যাড্রেস অফ দিয়ে এর ভেরিয়েবলটা লেখা হয়। তাহলে দেখি ইন্টিজার টাইপের একটা ডাটা, ইন্টিজার এইজ। তাহলে প্রিন্ট করলাম যে কোনো কিছু আগের ফাংশনের মতো প্রিন্টএফ দিয়ে। এখন স্ক্যান করবো, তো স্ক্যান হচ্ছে %d, অ্যাড্রেস অফ এফ। তাহলে প্রিন্টএফ আর স্ক্যানএফ এর মধ্যে পার্থক্য কি দেখেন। প্রিন্টএফ হচ্ছে এম্পারসাইন চিহ্ন যেটা আছে বা অ্যাড্রেস, এই চিহ্নটা ব্যবহার করা হয় না, কিন্তু স্ক্যানে করা হয়। যে টাইপের ডাটা স্ক্যান করব সেই টাইপের ডাটাটা এই যে এইজ নামে যে ভেরিয়েবলটা আছে সে তার অ্যাড্রেসে রাখা হবে। তাহলে এটা মনে রাখবেন যে প্রিন্টএফ এ হচ্ছে এম্পারসাইন চিহ্ন বা অ্যাড্রেস যে চিহ্ন আছে সেটা আমাদের ব্যবহার করা হয় না, কিন্তু স্ক্যানএফে এটা অবশ্যই ব্যবহার করতে হয়। তাহলে আবার দেখেন যে ইনভার্টেড কমার মধ্যে %d আছে, কারণ এখানে ইন্টিজার টাইপের ডাটা। তাহলে দুই ক্ষেত্রেই ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করা হয়। যদি আপনি আউটপুটে কোনো নাম্বার দেখাইতে চান, কোনো ভেরিয়েবল দেখাইতে চান, তাহলে তখন আপনাকে %d ব্যবহার করতে হবে। ঠিক সেরকম ইনপুটের ক্ষেত্রেও আপনি কোনো নাম্বার যদি ইনপুট নিতে চান তাহলে অবশ্যই %d ব্যবহার করতে হবে। এই দুটো গেল হচ্ছে আমাদের নাম্বারের জন্য। যদি আমি কোনো কিছু প্রিন্ট করতে চাই, সেটা যে কোনো ধরনের নাম্বার হতে পারে, ডেসিমাল নাম্বার হতে পারে বা ইন্টিজার, ডেসিমাল ইন্টিজার নাম্বার হতে পারে, ফ্লোট নাম্বার হতে পারে, ডাবল হতে পারে। তো ইন্টিজারের জন্য আমরা বললাম যে %d, যদি আমরা ফ্লোট ব্যবহার করি তাহলে সেটা হয়ে যাবে %f, যদি আমরা ডাবল ইউজ করি %lf। তো lf দ্বারা আসলে কি বোঝায় আসে অনেক সময়, হোয়াট ইজ দ্য মিনিং অফ lf।
তো এল তে বোঝানো হয় হচ্ছে লং, আর এফ তে বোঝানো হচ্ছে ফ্লোট, অর্থাৎ বড় দশমিক সংখ্যা, যেটাকে আমরা বলা হচ্ছে ডাবল। ডাবলটাকে বলা হচ্ছে লং ফ্লোট বা বড় দশমিক সংখ্যা, সেটা ডাবল বলে। আর সর্বশেষ আমরা দেখছি একটা গেট সিএইচ, এটা একটা ইনপুট ফাংশন। তো সিএইচ মানে হচ্ছে ক্যারেক্টার, অর্থাৎ অক্ষরমালা যেটা আছে সেটা ইনপুট নেওয়ার জন্য আমরা ব্যবহার করে থাকি। তো গেট সিএইচ রিডস এ সিঙ্গেল ক্যারেক্টার ফর ইনপুট। তাহলে একটা সিঙ্গেল ক্যারেক্টার ইনপুটের জন্য আমরা কি করি? সাধারণত গেট সিএইচ ইউজ করি। ওকে, আরো একটা আছে, তো এখানে আমরা দেখি, একটা উদাহরণ দেখি, সিএইচ ইকুয়ালস টু গেট সিএইচ এয়ার। তো এখানে একটা ইনপুট দেখাচ্ছি, আর পুট সিএইচ কি করে? পুট সিএইচ এয়ার হচ্ছে আউটপুটের জন্য। হ্যাঁ, তো এখানে দেখাচ্ছে যে পুট সিএইচ এর এক মধ্যে আউটপুট দ্য ক্যারেক্টার এন্টার্ড বাই দ্য ইউজার। তাহলে গেট সিএইচ এবং পুট সিএইচ হচ্ছে আমাদের ক্যারেক্টার ইনপুট এবং আউটপুটের দেখানোর জন্য আমরা ব্যবহার করে থাকি। তো মোটামুটি আপনার স্ট্রাকচার গুলো এখানে দেখবেন, কোন টাইপের ডাটা কিভাবে ইনপুট নেওয়া হয় সেটা আমাদের স্ট্রাকচারটা একটু ভালোভাবে ফলো করা লাগবে। তো আমরা আমাদের পরবর্তী টপিকস আমরা দেখি। তো পরবর্তী টপিকস আমরা যেটা বললাম যে আমাদের ইনপুটে আউটপুটে কিছু ফরম্যাট স্পেসিফায়ার আমরা ব্যবহার করছি। তো %c আমরা ব্যবহার করে থাকি সিঙ্গেল যে ক্যারেক্টার আছে সেটা প্রিন্ট করার ক্ষেত্রে, %c ব্যবহার করে থাকি। কোনটার ক্ষেত্রে কি ধরনের জায়গায় ব্যবহার করা হয় এটা আবারও বলছি যে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এমসিকিউ এর জন্য আসতে পারে। %d হচ্ছে ইন্টিজার টাইপের ডাটা বা ডেসিমাল ইন্টিজার টাইপের ডাটা ইনপুট বা আউটপুটের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। %ld, ঠিক আছে, সেটা হচ্ছে লং ইন্টিজার টাইপের ডাটা যদি আমরা নিই কখনো, সেটা ব্যবহার করার জন্য আমরা ইনপুটে বা আউটপুটে %ld ব্যবহার করে থাকি। এরপর হচ্ছে %f, যেটা বলছিলাম যে ফ্লোট টাইপের ডাটা ইনপুটের জন্য এটা ব্যবহার করে হয়ে থাকে। এবং পরবর্তীতে %lf বা লং ফ্লোট অর্থাৎ বড় দশমিক সংখ্যার জন্য আমরা ব্যবহার করে থাকি, যেটাকে ডাবল বলা হয়। ওকে, এরপরে দুইটা আছে %u, %lu। একটা হচ্ছে ইউ মানে হচ্ছে আনসাইড ইন্টিজার টাইপের ডাটা, অর্থাৎ পজিটিভ ডাটা হচ্ছে ব্যবহার করার জন্য আমরা ব্যবহার করে থাকি। আর %lu হচ্ছে লং আনসাইন্ড ইন্টিজার টাইপের ডাটা ব্যবহার করে থাকি। এরকম আরো কিছু ব্যবহার আছে, তো সেই ব্যবহারগুলো আমরা দেখব। তাহলে কিছু ফরম্যাট স্পেসিফাই উদাহরণ আমরা দেখলাম যে কি কি ফরম্যাটে ডাটা ইনপুট এবং আউটপুট নেওয়া হয়ে থাকে, সেটাই আসলে ফরম্যাট স্পেসিফায়ার আমাদের বলে। তো এই রিলেটেড দু একটা এমসিকিউ আমরা দেখি, স্যাম্পল এমসিকিউ দেখব হচ্ছে হুইচ ডাটা টাইপস স্টোর ইন ডেসিমাল নাম্বার। তো আমরা জানি যে ডেসিমাল নাম্বার হচ্ছে ফ্লোট টাইপের যে ডাটা টাইপ আছে সেটা হচ্ছে সাধারণত ডেসিমাল নাম্বার আমাদের স্টোর করে থাকে। নেক্সট হচ্ছে হুইচ অপারেটর ইউজড ফর কম্পেয়ার টু ভ্যালুস। তো দুইটা ভ্যালু কম্পেয়ারের জন্য আমরা হচ্ছে এই যে ডাবল ইকুয়াল চিহ্ন ব্যবহার করে থাকি দুইটা ভ্যালু কম্পেয়ারের জন্য। 3 নম্বর, দি স্ক্যানএফ ফাংশন ইন ইউজ ফর। স্ক্যানএফ ফাংশনটা কোটার জন্য আমরা জানি যে ইনপুটের জন্য হচ্ছে স্ক্যানএফ ফাংশন ব্যবহার করে হয়ে থাকে। তো এই ছিল আমাদের মোটামুটি ইনপুট এবং আউটপুটের যে পার্টটা, ইনপুট এবং আউটপুট অপারেটর যে পার্ট। তো আমরা হচ্ছে বেসিক স্ট্রাকচার দেখলাম সি প্রোগ্রামিং এর, কিভাবে ইনপুট নেয় কিভাবে আউটপুট নেয় সেটা দেখলাম। তো এখন দেখব যে প্রোগ্রামিং এ কি কি ধরনের আমাদের স্ট্রাকচার ব্যবহার করে হয়ে থাকে। তো সেই স্ট্রাকচারের মধ্যে একটা হচ্ছে কন্ট্রোল স্ট্রাকচার। তো কন্ট্রোল স্ট্রাকচার জিনিসটা কি? কন্ট্রোল স্ট্রাকচার হচ্ছে যে কোনো কিছু কনস্ট্রাক্ট করে। কন্ট্রোল স্ট্রাকচার আর কনস্ট্রাক্টস দ্যাট ডিটারমাইন দ্য অর্ডার ইন হুইচ ইনস্ট্রাকশন আর এক্সিকিউট দ্য প্রোগ্রাম। তার মানে একটা প্রোগ্রামে কি ধরনের ডাটা হচ্ছে এক্সিকিউট করা হবে, ওকে, বা ইনস্ট্রাকশন এক্সিকিউট করা হবে, সেটাকে বলা হচ্ছে কন্ট্রোল স্ট্রাকচার। তো কন্ট্রোল স্ট্রাকচারটা আসলে কোথায় ব্যবহার করবে, এর পারপাসটা কি? তো অ্যালোউস টু প্রোগ্রাম টু মেক ডিসিশন, ডিসিশন নিতে সাহায্য করে। এরপর হচ্ছে রিপিট অ্যাকশন, একটা অ্যাকশনকে বারবার, যদি বলা হয় যে একটা নাম্বারকে তুমি 100 বার যোগ করো বা গুণ করো, বা একটা জিনিস বারবার প্রিন্ট করো, অর্থাৎ রিপিটেটিভ কাজ করার ক্ষেত্রে কন্ট্রোল স্ট্রাকচার ব্যবহার করা হয়। চুজ বিটুইন অল্টারনেটিভ, এক বা একাধিকের এর মধ্যে হচ্ছে চুজ করা। বলা হয় যে যদি আজকে হচ্ছে বৃষ্টি হয় তাহলে আমি কলেজে যাব বা ভার্সিটিতে যাব,
ঠিক আছে, তাহলে এখানে আমরা কখন ভার্সিটি যাব বা কখন যাব না, ওকে। তো এটাই হচ্ছে চুজ বিটুইন টু অল্টারনেটিভস। এই ধরনের প্রোগ্রামগুলোর ক্ষেত্রে, এই ধরনের প্রোগ্রামের ক্ষেত্রে আমরা কন্ট্রোল স্ট্রাকচার ব্যবহার করে থাকি। তো কন্ট্রোল স্ট্রাকচার বিভিন্ন টাইপের হতে পারে, তার মধ্যে কিছু কন্ট্রোল স্ট্রাকচার ডিসিশন মেকিং স্টেটমেন্ট যেটা বলা হয়, আর লুপ কন্ট্রোল স্টেটমেন্ট, এই দুটো হচ্ছে ইম্পর্টেন্ট, ডিসিশন মেকিং আর লুপ কন্ট্রোল স্টেটমেন্ট। আর কিছু জাম্প স্টেটমেন্ট আমরা দেখি। তো ডিসিশন মেকিং স্টেটমেন্টটা দেখি। ডিসিশন মেকিং স্টেটমেন্ট হচ্ছে যে যেই স্ট্রাকচার হচ্ছে আমাদের কি করে, ডিসিশন মেক করতে সাহায্য করে, যেমন ইফ এলস ইফ বা সুইচ। অর্থাৎ একটা শর্ত থাকবে, শর্ত সাপেক্ষে আমি কোন দিকে যাব সেটা নির্ধারণ করে দিবে হচ্ছে ডিসিশন মেকিং স্ট্রাকচার। নেক্সট হচ্ছে লুপিং স্ট্রাকচার। লুপ কয়েক ধরনের লুপ হতে পারে, ফর লুপ, হোয়াইল লুপ, ডু-হোয়াইল লুপ। তো লুপ বলা হয় যে একটা জিনিস বারবার করা, রিপিটেটিভ কাজ করার জন্য, এটা হচ্ছে লুপ স্ট্রাকচার। এরপর হচ্ছে জাম্প স্ট্রাকচার, যেমন ব্রেক, কোনো কিছু প্রোগ্রাম যদি একটা নির্দিষ্ট কন্ডিশন স্যাটিসফাই করলে সে প্রোগ্রামটা সেটাকে ব্রেক করে নির্দিষ্ট কোনো কাজ অন্য জায়গায় চলে যাবে। হ্যাঁ, এরপর হচ্ছে কন্টিনিউ স্ট্রাকচারটা সেম জাম্প স্ট্রাকচারের মধ্যে, রিটার্ন নির্দিষ্ট ফাংশনের পর রিটার্ন করবে, এবং গো টু, যদিও গো টুর ব্যবহার এখন তুলনামূলকভাবে কম। তো মোটামুটি আমাদের এই কয়েকটা স্ট্রাকচারকে আমাদের কন্ট্রোল স্ট্রাকচার বলা হয়ে থাকে। এখন আমরা একে একে আমাদের কন্ট্রোল স্ট্রাকচারগুলো দেখব। তো সর্বপ্রথম হচ্ছে ডিসিশন মেকিং স্ট্রাকচার। কি ধরনের স্ট্রাকচার ডিসিশন মেকিং স্ট্রাকচার আমরা ব্যবহার করে থাকি? তো এখানে যে কোনো একটা ছোট ছোট সিনট্যাক্স দিয়ে বলতে পারে যেটা কি ধরনের স্ট্রাকচার আমাদের এমসিকিউ এর জন্য, এবং ছোট কোড দিয়ে বলতে পারে যেটা ডিসিশন মেকিং স্ট্রাকচারের ক্ষেত্রে এটা হচ্ছে একটা উদাহরণ দাও বা এক্সিকিউট করে দেখাও। তো আমরা এখানে দেখি যে ডিসিশন মেকিং স্ট্রাকচার হচ্ছে এর সিনট্যাক্সটা আমরা একটু দেখি। তো ডিসিশন মেকিং স্ট্রাকচারে সাধারণত কি থাকে, কন্ডিশন শর্ত থাকে। তো এখানে বলা হচ্ছে ইফ কন্ডিশন। তো ইফ এর একটা শর্ত, ওকে, যদি শর্তটা স্যাটিসফাই করে তাহলে ট্রু, অর্থাৎ সেই কাজটা করবে, আর যদি না স্যাটিসফাই করে তাহলে সেই কাজটা আর করবে না। তো এখানে দেখি এক্সাম্পল হিসেবে, তো একটা এইজ দেওয়া আছে, ইন্ট এইজ সমান 18, তাহলে একটা এজ দেওয়া হচ্ছে 18। যদি ইফ এজ 18 চেয়ে বড় হয় দেন ইউ আর অ্যান অ্যাডাল্ট প্রিন্ট করবা, আর না হলে এখন দেয়া নেই, জাস্ট একটা পার্ট দেওয়া আছে। তাহলে যদি আমরা আমাদের কিবোর্ডের মাধ্যমে চাপলাম হচ্ছে 22, তাহলে কি হবে, 22 চাপার সাথে সাথে আমাদের একটা আউটপুট লেখা আসবে যে ইউ আর অ্যান অ্যাডাল্ট। তাহলে আমরা দেখি যে আমাদের যে ডিসিশন মেকিং স্ট্রাকচার, এখানে ইফ স্ট্রাকচার যেটা আমরা ব্যবহার করতেছি, সেই স্ট্রাকচারে কি করতেছে, ইফ থাকতেছে দেন কন্ডিশন, একটা শর্ত থাকতেছে। যদি শর্তটা কাজ করে, যদি শর্তটা ঠিক হয় কাজ করে, তাহলে এর ভিতরে যে অংশটা আছে সেই অংশ অনুযায়ী কাজ করবে, যদি আপনার শর্ত ঠিক থাকে। আর যদি না ঠিক থাকে তখন কি হবে সেটা আমরা আমাদের এই পরের স্লাইডে দেখব। তো পরের স্লাইড দেখছি ইফ এবং এলস। তাহলে যদি এটা হয় তাহলে একটা কাজ করব, আর না হলে আর একটা কাজ করব, দিস ইজ কল্ড এলস। তাহলে বলা হচ্ছে ইফ কন্ডিশন, যদি ইফ স্যাটিসফাই করে দেন হচ্ছে আমি একটা কাজ করব। তাহলে ইফ কন্ডিশন, যদি আমার কন্ডিশন স্যাটিসফাই করে তাহলে আমি একটা কাজ করব, আর না হলে কি করব, আমি অন্য একটা কাজ করব, এলস অন্য একটা কাজ করব। ওকে, উদাহরণ দিলে আমরা জিনিসটা ভালোভাবে বুঝতে পারবো। যদি হচ্ছে আমার মার্কস দেওয়া আছে 60, ইফ মার্কস গ্রেটার দেন ইকুয়াল টু 50, যদি 50-এর চেয়ে বেশি হয় তাহলে প্রিন্ট করা হচ্ছে পাস। তাহলে আমাদের একটা পরীক্ষা হয়েছে যার পাশের সর্বনিম্ন মার্ক হচ্ছে 50। তাহলে যদি আমরা ইফ মার্ক গ্রেটার দেন ইকুয়াল টু 50 পাই বা 50-এর বড় পাই তাহলে পাস করব, আর যদি আমরা না পাই তাহলে কি হবে, আমরা ফেল করব। তো উদাহরণস্বরূপ বলতে থাকি কিবোর্ডে আমাদের ধরেন বাংলায় আমরা পাইছি 22, তাহলে আমার যদি যখন রেজাল্ট তৈরি করতে যাব তখন কি আসবে, যে চেক করবে 22, তো 22 কি 50-এর সমান বা 50-এর চেয়ে বড় না, 22 হচ্ছে 50-এর সমান ও 50-এর চেয়ে বড় না,
তাহলে এই যে ইফ এর পার্টটা আছে এটা সে কাজ করবে না। তাহলে কি করবে, সে পরের অংশে চলে যাবে, এলস এর পার্ট। এই এলস এর পার্টে চেক করবে যে এলস এর পাশে যেটা থাকবে সেটা সে কাজ করবে। তাহলে লিখবে যে প্রিন্ট ফেল, তাহলে সে ফেল দেখাবে। এখন ধরেন আপনি ম্যাথে পাইছেন হচ্ছে 75, তাহলে এখন দেখবে যে ইফ মার্কস গ্রেটার দেন ইকুয়াল টু 50, তাহলে অবশ্যই 75 কি 50 এর চেয়ে বড়, তাহলে কি করবে, প্রিন্ট করবে কি পাস। তো এটাই হচ্ছে কন্ডিশনাল কন্ট্রোল যে স্টেটমেন্ট সেটার বিউটি। ওকে, তাহলে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট নির্দিষ্ট একটা শর্ত থাকে, শর্ত যদি মানে তাহলে ইফ এর কাজ করে, আর যদি না মানে তখন এলস এর কাজ করে। আচ্ছা, যদি একাধিক থাকে তখন এই ইফ একটা বসবে, এবং একাধিক থাকলে ইফ এর মতো কাজ করবে, সেটা হচ্ছে এলস ইফ। এটা মনে রাখবেন, এলস ইফ এর কাজ হচ্ছে ইফ এর মতোই। ওকে, এলস ইফ এর কাজ হচ্ছে ইফ এর মতোই, কিন্তু একাধিক কন্ডিশন থাকে। কারণ যদি বলা হচ্ছে যে ইফ এ গ্রেটার দেন 40, তাহলে একটা শর্ত, এটা কাজ করলো। এরপরে যদি আবার শর্ত দিতে চান, দেন এলস ইফ এ গ্রেটার দেন 50, দেন এখানে একটা শর্ত বসবে। তো এরকম এক বা একাধিক শর্ত যে কোনো কিছু হতে পারে, এক বা একাধিক শর্ত যখন বসে তখন হচ্ছে ইফ হচ্ছে একটা ব্যবহার করা হয়, এবং বাকি শর্তগুলোর ক্ষেত্রে এলস ইফ ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট আমরা দেখবো হচ্ছে নেস্টেড ইফ হচ্ছে যে ইজ অ্যান স্টেটমেন্ট ইনসাইড অ্যানাদার ইফ স্টেটমেন্ট। তার মানে একটা স্টেটমেন্টের মধ্যে, একটা ইফ স্টেটমেন্টের মধ্যে যদি আরো একাধিক ইফ স্টেটমেন্ট থাকে, এক বা একাধিক স্টেটমেন্ট থাকে, তাহলে আমাকে সেটাকে বলা হয় নেস্টেড ইফ। তো এখানে একটা মার্কস দেওয়া আছে, আমরা উদাহরণটা দেখলে বুঝতে পারবো। যদি মার্কস হচ্ছে 50 এর চেয়ে বড় হয়, তাহলে এই যে ব্র্যাকেট আছে, ব্র্যাকেট শুরু ব্র্যাকেট ক্লোজ, এই কাজটুকু সে করবে। তো এখন দেখি ইফ আবার যখন ধরেন আপনি নাম্বার নিলে হচ্ছে 54, তাহলে 54 কি 50 এর চেয়ে বড়? অবশ্যই বড়। দেন হচ্ছে এই কাজটুকু করবে, কি করবে, যে ইফ মার্কস গ্রেটার দেন ইকুয়াল টু 80 কিনা, 54 অবশ্যই 80 এর চেয়ে বড় বা সমান না, তাহলে এই কাজটুকু সে আর করবে না। দেন এই পার্টটুকু করবে, কি করবে, প্রিন্ট গ্রেড সামথিং, যে কোনো একটা গ্রেড, এখানে বি দেওয়া আছে, এক্স ওয়াই জেড যেটা আছে, যে কোনো একটা সে কাজ করবে। কিন্তু যদি আপনার নাম্বার হতো 88, ধরেন আপনি একটা সাবজেক্টে নাম্বার পেয়েছেন, তাহলে কি করবে, এই ইফ মার্কস গ্রেটার দেন ইকুয়াল টু 50, এই শর্তটা সে স্যাটিসফাই করতেছে, সে অবশ্যই 50 এর চেয়ে বড় 88, তখন কি করবে, এই ইফটা হচ্ছে কাজ করবে, অর্থাৎ 50 এর চেয়ে বড় হলে সেটা এ প্লাস হচ্ছে প্রিন্ট করবে। তো এই যে আমরা ইফ এলস এর যে কাজ দেখছি, আমাদের রেজাল্ট যদি আমরা ম্যানুয়ালি করতে চাই সি প্রোগ্রামের মাধ্যমে বা এই প্রোগ্রামের মাধ্যমে, তখন কিন্তু আপনার ইফ এলস এর ব্যবহার লাগবে। তো এখন যদি এটা কোনো কিছুই স্যাটিসফাই না করে, তখন কি করবে, এলস এর কাজ করবে। ধরেন এটা পাইছে হচ্ছে 30, তাহলে সে 50 এর চেয়ে বড় না, তাহলে এটা হবে না, তাহলে কি হবে, ফেল করবে, তাহলে সে ফেল করবে। তো এটাই হচ্ছে নেস্টেড ইফ। এই ইফের মধ্যে আরেকটা ইফ এবং এলস এর ব্যবহার করা হয়েছে, এটাই হচ্ছে নেস্টেড ইফ। একটার মধ্যে আরেকটা শর্ত, একটা শর্তের মধ্যে আরেকটা শর্ত, এটা হচ্ছে নেস্টেড ইফ। এরপরে ইফ এলস এর আমাদের অল্টারনেট আরেকটা হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট আছে, সেটা হচ্ছে সুইচ স্টেটমেন্ট। তো সুইচ স্টেটমেন্ট কি, সুইচ স্টেটমেন্ট সিলেক্ট ওয়ান ব্লক টু কোড টু এক্সিকিউট। একটা ব্লক হচ্ছে নির্দিষ্ট কোনো কাজ করার জন্য বা নির্দিষ্ট কোনো কিছু সিলেক্ট করার জন্য সুইচ স্টেটমেন্ট ব্যবহার করা হয়ে থাকে। তো একটা এক্সাম্পল আমরা দেখি, এর হচ্ছে স্ট্রাকচার, একটা সুইচ থাকে, সুইচ এক্সপ্রেশন থাকে এবং কেস থাকে, এর ভ্যালু থাকে এবং নির্দিষ্ট কোনো কাজ করে। যদি এই কন্ডিশন স্যাটিসফাই করে, দেন এটা ব্রেক করে দেয়। কেন ব্রেক করবে? যদি ব্রেক না করে, তাহলে এটা প্রথমে এটার জন্য কাজ করবে, দেন এটার জন্য কাজ করবে, দেন এটার জন্য কাজ করবে। ওকে, তো এই জন্য ব্রেক করে দেওয়া হয়। আমার যখনই আমি কন্ডিশনটা স্যাটিসফাই করে যাবে, আমার নির্দিষ্ট
শর্ত অনুযায়ী, তখন আর আমি আর অন্য কোনো জায়গায় চেক করবো না, ওটা থেকে আমরা এক্সিকিউট করে বের হয়ে চলে আসবো। আর যদি এই কোনো কন্ডিশনে এটাও স্যাটিসফাই করলো না, এটাও করলো না, এটাও করলো না, দেন ডিফল্ট একটা কি থাকে আমাদের ইনস্ট্রাকশন থাকে, সেই ইনস্ট্রাকশনটা কাজ করবে সুইচের ক্ষেত্রে। এটা খুব ভালোভাবে খেয়াল রাখবেন। তো এখানে দেখি যে ইন্ট ডে ইকুয়াল টু 3, ওকে, তো একটা ডে দেওয়া আছে সেটা হচ্ছে 3, তো সুইচ ডে দিলাম যে প্রিন্ট, তো এটা আমি দেখি ডে 3টা কি, তো কেস 1 এর ক্ষেত্রে প্রিন্ট মন্ডে, যদি ডে 3টা মন্ডে হয় তাহলে এটা প্রিন্ট করবে। দেন কেস 2 এর ক্ষেত্রে টুয়েসডে, যদি ডে 3টা টুয়েসডে হয় তাহলে হচ্ছে টুয়েসডে প্রিন্ট করবে। ডে 3টা যদি ওয়েডনেসডে হয় ওয়েডনেসডে প্রিন্ট করবে। যদি কোনো কিছু এই শর্তের সাথে না হয় তাহলে ইনভ্যালিড ডেট। তাহলে স্যাটারডে সানডে, আমরা যদি প্রথম সপ্তাহ শুরুতে স্যাটারডে ধরি, স্যাটারডে সানডে মন্ডে, তাহলে ডে 3টা কি হবে মন্ডে, এই মন্ডেটা প্রিন্ট করে সে বের হয়ে চলে আসবে। এটাই হচ্ছে সুইচ, অর্থাৎ নির্দিষ্ট একটা শর্ত থাকে, সেই শর্ত অনুযায়ী সে কাজ করে তার আউটপুট জেনারেট করে, এটা হচ্ছে সুইচ। তো আমরা হচ্ছে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্টের কিছু জিনিস দেখলাম, হচ্ছে ইফ, এলস ইফ এবং সুইচ কেস। তো এখন আমরা দেখবো হচ্ছে লুপ কন্ট্রোল স্টেটমেন্ট। বিভিন্ন ধরনের লুপ আমরা দেখে থাকি, যেমন ধরেন হচ্ছে ফর লুপ আমরা ব্যবহার করি, ফর, এরপর হচ্ছে হোয়াইল, এরপর হচ্ছে ডু হোয়াইল, ইটিসি। তো প্রধানত আমরা এই তিনটা লুপ ব্যবহার করে থাকি, ফর লুপ, হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপ। তো ফর লুপের হচ্ছে স্ট্রাকচারটা ভালোভাবে দেখতে হবে আমাদের। তো এই তিনটা পার্ট হচ্ছে আমাদের অনেক সময় আসে, যে ফর লুপের কি কি পার্ট থাকে, ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। তো ইনিশিয়ালাইজেশন কাকে বলে, ইনক্রিমেন্ট কাকে বলে, কন্ডিশন কাকে বলে আমরা দেখব। তো লুপ কাকে বলে, তো লুপ বলা হচ্ছে যে এক্সিকিউট ব্লক অফ এ কোড ফিক্সড নাম্বার অফ টাইমস। তাহলে কোন একটা নির্দিষ্ট কাজ করবে, কি করবে, একটা নির্দিষ্ট কাজ করবে নির্দিষ্ট সময় পর্যন্ত। যদি বলা হয় যে 1 থেকে 10 পর্যন্ত তুমি যোগ করেই যাও, তাহলে 1 এর সাথে 2 যোগ করবে, 2 এর সাথে তারপর 3 যোগ করবে, 3 এর সাথে 4 যোগ করবে, 4 এর সাথে 5 যোগ করবে, 5 এর সাথে 6 যোগ করবে, এভাবে পরপর যোগ করতে থাকবে। তো এটাই হচ্ছে লুপ, যে একটা জিনিসকে একই ধরনের কাজ বারবার তাকে দিয়ে করানো, যেটাকে হচ্ছে লুপ বলা হয়। ওকে, তো ফর লুপের ক্ষেত্রে তিনটা পার্ট থাকে। প্রথম অংশ থাকে ইনিশিয়ালাইজেশন, মাঝের অংশ থাকে কন্ডিশন এবং লাস্টের অংশ থাকে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। ইনিশিয়ালাইজেশন কি, এই লুপটা আসলে শুরু কোথা থেকে হবে, এটাই হচ্ছে ইনিশিয়ালাইজেশন। দেন হচ্ছে কন্ডিশন, যে কতক্ষণ পর্যন্ত এই লুপটা চলবে। আর সর্বশেষ হচ্ছে ইনক্রিমেন্ট, যে এই লুপটা চলার পরে মানটা হচ্ছে বাড়বে কিনা, বাড়লে কতটুকু বাড়বে, আর যদি কমে তাহলে কতটুকু কমবে, সেটা আমাদেরকে বলে দেওয়া লাগবে। তো এখানে আমরা এক্সাম্পলটা দেখি, এক্সাম্পলটা দেখলে আমাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে একটা ফর লুপ আছে, ফর i ইকুয়াল টু 1, 1 থেকে শুরু হয়েছে 5 পর্যন্ত নিবে, প্রতিবার 1 করে বাড়বে। তো প্রথমে এটা কি হবে, 1 নিবে, 1 নেওয়ার পরে দেন হচ্ছে 1 করে বাড়বে, দেন 2 নেবে, 1 করে বাড়বে, 3 নেবে, 1 করে বাড়বে। তো এইভাবে বাড়তে এবং পরস্পর বাড়তে যাবে এবং এটা প্রিন্ট করে থাকবে। তাহলে বলতেছে যে এই প্রতিবার যে বাড়তেছে সেটা হচ্ছে প্রিন্ট করো, তাহলে আমার আউটপুট আসবে যে 1 থেকে 5। তো প্রথমবার হচ্ছে 1 নিল, 1 কি 5-এর চেয়ে ছোট, একটা কন্ডিশন দেখবে, চেক করবে স্যাটিসফাই করে কিনা, হ্যাঁ অবশ্যই 1 5-এর চেয়ে ছোট, ঠিক আছে, যদি ছোট হয় তাহলে 1 প্রিন্ট করো। ওকে, প্রিন্ট করার পরে যে 1 হচ্ছে i++ মানে 1, এটা শেষে 2 হলো, মান একটা বাড়লো। আবার দেখি, তাহলে 2 হবে, এখানে i এর মান এখন 2 হবে, তাহলে 2 কি 5 চেয়ে ছোট, অবশ্যই ছোট, তাহলে কি করবা, যদি কন্ডিশন স্যাটিসফাই করে তাহলে এই কাজটা করবে, এটা প্রিন্ট করো। এরপর হচ্ছে 1 এর মান বাড়াও। আবার দেখবো, তাহলে 2 এর সাথে 1 যোগ করলে 3 হয়, সে 3 বসাবো, 4 বসাবো, 5 বসাবো, এভাবে প্রতিবার যেটা পাবো তার সাথে যেহেতু i++ কে হচ্ছে i ইকুয়াল টু i+1 বলা হয়, মানে হচ্ছে 1 করে আপনার মান বেড়ে যাবে। এটা হচ্ছে ইনক্রিমেন্টাল অপারেটর। ডিক্রিমেন্টাল অপারেটর কোনটা, যদি হতো i মাইনাস বা হচ্ছে
i ইকুয়াল টু i মাইনাস 1 থাকতো। তাহলে ধরেন আপনার স্টার্ট হয়েছে 5 থেকে, তাহলে 5 থেকে স্টার্ট হয়েছে i মাইনাস মাইনাস, তাহলে প্রথমবার হলে 5 মাইনাস 1 4 হতো, তারপরে 3 হতো, তারপর 2 হতো, তারপরে 1 হতো। যদি কোনো কিছুর মান শর্তে কমন হয়ে থাকে তাকে বলে ডিক্রিমেন্টাল অপারেটর, যদি বাড়ানো হয়ে থাকে তাহলে ইনক্রিমেন্টাল অপারেটর। তাহলে ফর লুপের ক্ষেত্রে মনে রাখতে হবে যে একটা যে শর্তটা আছে বা একটা ইয়ের মধ্যেই আমাদের এই যে একটা ব্র্যাকেটের মধ্যে আমাদের তিনটা পার্ট, একটা ইনিশিয়ালাইজেশন, একটা হচ্ছে কন্ডিশন এবং আরেকটা হচ্ছে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট পার্ট। এটা হচ্ছে ফর লুপের স্ট্রাকচার। তো এখন আমরা দেখব হচ্ছে হোয়াইল লুপ। হোয়াইল লুপ আর ফর লুপের মধ্যে পার্থক্য হচ্ছে ফর লুপে একটার মধ্যে সব তিনটা জিনিস ছিল, হোয়াইল লুপের ক্ষেত্রে তিনটা জিনিস তিনটা অংশে। তাহলে প্রথম হচ্ছে হোয়াইল কন্ডিশন, তাহলে হোয়াইল যে শর্তটা আছে সেটা হচ্ছে হোয়াইলের সাথে কন্ডিশন, এরপরে নির্দিষ্ট কাজ করবে এবং কাজ করার পরে কি করবে, এটা হচ্ছে এর বাড়াবে বা কমাবে, যে মান থাকবে সেটা আমরা দেখব। তো এখানে একটা এক্সাম্পল দেখি, এটা হচ্ছে একটা এক্সাম্পল, এটা হচ্ছে i ইকুয়াল টু 1 হবে না, i প্লাস প্লাস হবে। আচ্ছা, ও এখানে সরিয়ে দিছে, সরি। তো এই হচ্ছে ব্যাপার। তো এটা গেল সিনট্যাক্স। তো এখন দেখছি i এর মান হচ্ছে 1 দেওয়া আছে, তাহলে while i lesser equal to 5, যদি 5 এর আগ পর্যন্ত হচ্ছে এই কাজটা করবে, তাহলে প্রাথমিক মান দেওয়া হচ্ছে 1। ওকে, তো প্রিন্ট করতেছে কি বলতেছে যে এই আইটা হচ্ছে প্রিন্ট করো, এই যে আইটা প্রিন্ট করো। তাহলে প্রথমবার আসলো, আসার পরে 1 প্রিন্ট করে দিল। প্রিন্ট করা শেষে i প্লাস প্লাস, এক i এর মান হচ্ছে i ইকুয়াল টু i প্লাস প্লাস, মানে হচ্ছে 1 ছিল 1 প্লাস প্লাস মানে হচ্ছে 1 প্লাস 1, অর্থাৎ 1 করে বাড়বে, যেটা i এর মান 2 হয়ে যাবে। আবার দেখবো যে 2 কি 5 এর চেয়ে ছোট, অবশ্যই ছোট। যদি হয় তাহলে প্রিন্ট করো 2 এর মান এবার 1 করে বাড়াও, তাহলে 1 করে বাড়লে 2 থেকে হলো 3, 3 কি 5 এর চেয়ে ছোট, অবশ্যই ছোট। তাহলে প্রিন্ট করো, প্রিন্ট করার পর 1 করে বাড়াও, তাহলে 3 কে 1 করে বাড়ালে হচ্ছে 4 হবে। 4 কে আবার চেক করো, 4 কে হচ্ছে আবার চেক করো, তাহলে 4 কি 5 এর চেয়ে ছোট, অবশ্যই ছোট। তাহলে 4টা হচ্ছে তুমি প্রিন্ট করো, এবার 4 কে আবার 1 করে বাড়াও, 5 হবে। 5 কি 5 এর চেয়ে ছোট বা সমান, হ্যাঁ অবশ্যই সমান, দেন 5 হবে। তো 5 প্রিন্ট করাইলাম, করার পর আবার 1 করে বাড়াইলো, তাহলে এটা হলো 6। এখন দেখি 6 কি আমার 5 এর চেয়ে ছোট বা সমান, না সমান না বা ছোট না, তাহলে এটা আর কাজ করবে না, লুপটা আমার এখানে শেষ হয়ে যাবে। তো লুপ যেটা দেখতেছি বারবার একই ধরনের কাজ করতেছে, সেটাই হচ্ছে লুপ। এর আগে হচ্ছে ফর লুপ দিয়ে করছিলাম, ফর লুপে ছিল একই জিনিস, এই যে ফরের মধ্যে তিনটা, ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন এবং ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট। তো এখানে দেখেন ইনিশিয়ালাইজেশন দেওয়া আছে। ফর হোয়াইল লুপের ক্ষেত্রে ইনিশিয়ালাইজেশন হচ্ছে প্রথমে, এটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন, ফরের মধ্যে হচ্ছে কন্ডিশন, এটা হচ্ছে ইনক্রিমেন্ট। তো এই হচ্ছে আমাদের ফর হোয়াইল লুপ। এরপর আসবে ডু হোয়াইল লুপ। তো ডু হোয়াইল লুপটা হচ্ছে কি, ডু হচ্ছে কোনো কিছু কাজ করা এবং হোয়াইল থেকে কন্ডিশন। তো ডু হোয়াইল লুপে হচ্ছে একটু পার্থক্য আছে, সেটা হচ্ছে ডু এর পরে থাকে কোনো কাজ, ডু এর পরে আমাদের নির্দিষ্ট কাজ থাকে। ওকে, এরপর হচ্ছে হোয়াইলের মধ্যে থাকে কন্ডিশন। আর একটা উদাহরণ আমরা দেখি। তো ফার্স্টে হচ্ছে একটা আমাদের আছে ইনিশিয়ালাইজেশন, এরপরে ডু এর মধ্যে থাকে নির্দিষ্ট কাজ, এরপরে হচ্ছে এটা হচ্ছে ইনক্রিমেন্ট করলো। ওকে, আর সর্বশেষ থাকে হচ্ছে কন্ডিশন। তাহলে আগে সবগুলোতে কন্ডিশন থাকতো আমাদের আগে, আর এখানে কন্ডিশনটা সবার পরে, আগে কাজ তারপরে এর শর্ত। ওকে, তো এটাই হচ্ছে হোয়াইল এবং ডু হোয়াইলের মধ্যে পার্থক্য। এখন আমরা দুইটা লুপ পাশাপাশি আমরা দেখি, দুটা লুপের দুটা কোড দেওয়া আছে। তো এই কোড দুটো দেখতে পাচ্ছি যে কোনো টেক্সটকে একাধিকবার প্রদর্শনের একটা প্রোগ্রাম, একই জিনিসের কোড দুই ভাবে করা হয়েছে। একটা হচ্ছে ফর লুপ দিয়ে করা হয়েছে আর একটা হচ্ছে হোয়াইল লুপ দিয়ে করা হয়েছে। তাহলে ফর লুপ দিয়ে যখন করা হচ্ছে তো বলা হচ্ছে যে 0 থেকে শুরু করে 7-এর
কম পর্যন্ত, 0 থেকে শুরু করে 7 আগ পর্যন্ত, অর্থাৎ 7 বার এটা হচ্ছে প্রিন্ট করার জন্য বলা হচ্ছে। ঠিক সেরকম এখানে বলা হচ্ছে যে 1 থেকে শুরু করে i less or equal to 7, এটাও হচ্ছে 7 বারের সমান বা 7 বারের কম পর্যন্ত। তাহলে 1 থেকে 7 বার এটা হচ্ছে প্রিন্ট করার জন্য বলা হচ্ছে, কিন্তু স্ট্রাকচার আলাদা, কাজ একই, কিন্তু এই দুইটার স্ট্রাকচার হচ্ছে আলাদা। তো আমরা আশা করি যে আপনারা লুপের, যেহেতু আপনাদের অধিকাংশই হচ্ছে সিএস বা আইটি ব্যাকগ্রাউন্ডের, আপনারা এই বেসিক স্ট্রাকচার গুলো খুব ভালোভাবে জানেন। এই জন্য আমরা একটু ফাস্ট মুভ করতেছি, কারণ এগুলো আমাদের বেসিক, আমরা অনেক আগে থেকে আমরা দেখছি। এগুলো থেকে আপনাদের ছোটখাটো এমসিকিউ আসতে পারে, স্ট্রাকচার দিতে পারে। ওকে, এরপরে হচ্ছে ইনক্রিমেন্টাল অপারেটর, কোথায় কন্ডিশন বসে, কোথায় ইনক্রিমেন্ট বসে। ওকে, এই জিনিসগুলো অনেক সময় অবজেক্টিভে আসতে পারে। তো কিছু জাম্প স্টেটমেন্ট আমরা দেখি, অনেক সময় আসে যে ব্রেক স্টেটমেন্ট কোথায় ব্যবহার করা হয়, গো টু স্টেটমেন্ট কোথায় ব্যবহার করা হয়, কন্টিনিউ কোথায় ব্যবহার করা হয়, এগুলো অনেক সময় অবজেক্টিভে আসে, বা এগুলোকে কি ধরনের স্টেটমেন্ট বলা হয় এটা হচ্ছে আমরা দেখব। তো একটা উদাহরণ যদি আমরা দেখি, উদাহরণ থেকে বুঝতে পারবো। তো ব্রেক স্টেটমেন্ট, তো ব্রেক হচ্ছে নির্দিষ্ট কোনো কাজ করার পরে সেটা ব্রেক করবে। তো এখন বলা হচ্ছে, এখানে দেখেন একটা লুপ দেওয়া আছে, ফর i equal to 5, যদি i এর মান 5 হয়ে যায় তাহলে সেটা ব্রেক করে এই লুপ থেকে বের হয়ে চলে আসবে। ওকে, এটাই হচ্ছে ব্রেক স্টেটমেন্টের কাজ। আবার দেখেন এখানে ইফ i equal to 5 ব্রেক করার পরে এরপরে নির্দিষ্ট যে কাজটা আছে সেই কাজটা সে করে যাবে। তো এটা হচ্ছে ব্রেক স্টেটমেন্টের কাজ, যতক্ষণ পর্যন্ত যদি ওই নির্দিষ্ট মানটাকে স্যাটিসফাই করে ফেলার সাথে সাথে সে আগের যতটুকু পর্যন্ত কাজ ছিল সে কাজটুকু করবে, পরের অংশের আর কাজ সে করবে না, লুপ থেকে বের হয়ে চলে আসবে। তো এখানে একটা উদাহরণ দেখি, 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতে বলতেছে, 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতেছে। তো কিন্তু বলা হচ্ছে যে আয়ের মান যদি 5 বা 5 আয়ের মান যদি 5 হয় তাহলে সাথে সাথে ব্রেক করো। তাহলে প্রথমে হচ্ছে আমরা 1 প্রিন্ট করলাম, তারপর 2 প্রিন্ট করলাম, তারপর 3 প্রিন্ট করলাম, তারপর 4 প্রিন্ট করলাম। যেই আয়ের মান 5 হলো তখন আর সে এই প্রিন্টের অংশটা আর কাজ করবে না, সে লুপ থেকে বের হয়ে যাবে। তাহলে আমাদের ডিজায়ার্ড অ্যান্সার হবে 1 থেকে 4। তো এটাই হচ্ছে ব্রেকের কাজ, যে নির্দিষ্ট একটা কাজ চলতে থাকবে, যখন ওর শর্ত ফিল আপ করবে, যদি ব্রেক স্টেটমেন্ট ব্যবহার করে শর্ত ফিল আপ করলে সে ব্রেক করে এখান থেকে বের হয়ে চলে আসবে। ঠিক ব্রেকের ঠিক উল্টা হচ্ছে কন্টিনিউ স্টেটমেন্ট, আমরা দেখব। তো এখানে হচ্ছে বলা হচ্ছে যে যদি i 3 এর সমান হয় তাহলে কন্টিনিউ করতে বলতেছে। তো এখানে হচ্ছে 5 এর সমান বাইয়ে, তো আমরা দেখি যে স্কিপ দ্য কারেন্ট ইটারেশন ফর লুপ টু মুভ দ্য নেক্সট, অর্থাৎ নির্দিষ্ট যে ইয়ে থাকে সেটাকে না করে দেন হচ্ছে আমরা পরের লুপে চলে যাব। ওকে, তাহলে বলতেছে কি, যদি i equal to 3 যদি থাকে তাহলে হচ্ছে কন্টিনিউ। তাহলে এখানে 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করাতে বলতেছে, 3 মানটা যেটা আসবে 3 মানটা সে কি করবে, সেটা নিবে না, না নিয়ে 3 মানটা স্কিপ করে কি করবে, 1 2 4 5। ওকে, তো এটা হচ্ছে কন্টিনিউ। ব্রেক ছিল যে ওই পর্যন্ত, আর কন্টিনিউ হচ্ছে ওটা বাদে পরবর্তী কাজগুলো সে কন্টিনিউ করবে, পরবর্তী যে ইনস্ট্রাকশন থাকবে সেটা ফলো করবে। এটাই ব্রেক এবং কন্টিনিউর মধ্যে পার্থক্য। এরপর হচ্ছে রিটার্ন হচ্ছে যে আমার সবগুলো কাজ শুরু হলে যে এক্সিট করে, সেটা হচ্ছে রিটার্ন। লাস্টে আমাদের প্রতিটা আমাদের যে কোড আছে দেখবেন যে রিটার্ন 0 বা সামথিং থাকে। আর গো টু স্টেটমেন্ট হচ্ছে যেই জায়গাটায় বলতে পারে, ধর বলা হচ্ছে গো টু অমুক, গো টু হচ্ছে প্রিন্ট, গো টু স্ক্যান। হ্যাঁ, তো নির্দিষ্ট কোনো কিছুতে যাওয়ার জন্য যে ফাংশনটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে গো টু ফাংশন, যদিও এখনকার কোডে গো টু আসলে খুবই কম ব্যবহার করা হয়। তো এখান থেকে আমরা কিছু এমসিকিউ দেখি, হুইচ লুপ এক্সিকিউট অ্যাট লিস্ট ওয়ান্স। তো কি করা হয়, তো ডু হোয়াইল লুপটা আসলে যদি শর্ত স্যাটিসফাই নাও করে তাও হচ্ছে একবার কাজ করে। কারণ কি, ডু হোয়াইলে ডুতে হচ্ছে আগে কাজ করে তারপরে শর্ত দেখে, অর্থাৎ সে কাজটা একবার করে নেয় তারপরে শর্তটা সে দেখে। হুইচ স্টেটমেন্ট ক্যান ইউজ ফর এক্সিট লুপ, তো আমরা জানি এক্সিট লুপ এক্সিট করা হচ্ছে ব্রেকের ক্ষেত্রে। ওকে, what statement allows multiple alternatives based on the single expression? Okay, তো মাল্টিপল অল্টারনেটিভ আমরা জানি হচ্ছে
সুইচ কেসের ক্ষেত্রে, যে অনেকগুলো অপশন থাকে, অনেকগুলো অপশন থেকে আমাদের নির্দিষ্ট কোনো কিছু একটা বেছে নিতে হয়। তো মোটামুটি ছিল এই জিনিসগুলো ছিল আমাদের কন্ট্রোল স্টেটমেন্টের মধ্যে। কন্ট্রোল স্টেটমেন্ট আমরা দেখছিলাম প্রধানত কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট আর হচ্ছে লুপ কন্ট্রোল স্টেটমেন্ট। এই কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট আর লুপ কন্ট্রোল স্টেটমেন্টের বিভিন্ন স্ট্রাকচার, উদাহরণ আমরা দেখছি। এটা থেকে আমাদের ছোটখাটো এমসিকিউ বা এই রিলেটেড জিনিসপত্র আসতে পারে। এতক্ষণ আমরা বিভিন্ন ধরনের স্টেটমেন্ট সম্পর্কে জানলাম। এখন আমরা দেখব হেডার ফাইল। হেডার ফাইল হচ্ছে এমন একটি ফাইল যেখানে বিভিন্ন ধরনের ফাংশন, ম্যাক্রোস এবং কনস্ট্যান্ট আগে থেকে লেখা থাকে, জাস্ট সেগুলো হেডার ফাইলে ইনক্লুড করলেই হয়। ইনক্লুড করলে সেই ফাংশনগুলো আমরা ব্যবহার করতে পারি। এতে আমাদের নতুন করে কোনো কিছু লিখতে হয় না। তো প্রোগ্রামে হেডার ফাইল কিভাবে লিখি? হ্যাশ ইনক্লুড দিয়ে যে ধরনের হেডার ফাইলটা ব্যবহার করতে চাই তার জাস্ট নামটা লিখতে হয়, এবং হেডার ফাইলের শেষে .h এক্সটেনশনটা থাকে। অনেক সময় থাকে যে হেডার ফাইলের এক্সটেনশন কি, তখন আমরা .h টা লিখতে পারি। তখন এমসিকিউ হেডার ফাইল কি আসতে পারে, যে কি কি ধরনের হেডার ফাইল কোন কোন কাজে লাগে, সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। তো প্রথমে দেখি হেডার ফাইল নাম আছে stdio.h, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। তো আমরা জানি যে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ক্ষেত্রে যে কোথায় ব্যবহার করা হয়, স্ট্যান্ডার্ড ইনপুটের জন্য প্রিন্টএফ এবং স্ক্যানএফ এই দুটো ফাংশন আমরা .h stdio.h এ আমরা পেয়ে থাকি। একটা আছে conio.h। তো conio.h এ getch এবং clr। তো এই দুইটা ইনপুট আউটপুট ক্ষেত্রে, যেখানে হচ্ছে টার্বিউসি যে আমরা যে কম্পাইলার ব্যবহার করতাম, সেখানে conio.h টা ব্যবহার করা হতো। আরেকটা হেডার ফাইল হচ্ছে math.h, গাণিতিক বিভিন্ন ধরনের ফাংশন বা ক্যালকুলেশনের ক্ষেত্রে সেটা ব্যবহার করা, যেমন sqrt মানে স্কোয়ার রুট ব্যবহার করার ক্ষেত্রে, পাও মানে পাওয়ার ব্যবহার করতে, সাইন, কস ইত্যাদি গাণিতিক বিভিন্ন ফাংশন ইউজ করার জন্য আমরা math.h হেডার ফাইলটা ব্যবহার করে থাকি। এরপর আছে string.h। তো string.h স্ট্রিং সংক্রান্ত যে সব ফাংশনগুলো আছে সেগুলো ব্যবহার করার ক্ষেত্রে আমরা string.h ব্যবহার করে থাকি। তো এই জিনিসগুলো আমাদের খুব ভালোভাবে মনে রাখা লাগে যে কোনটা কোন হেডার ফাইলের মধ্যে। তো অনেক সময় আসতে পারে যে সাইন, এটা হচ্ছে কোন হেডার ফাইল, সাইনের জন্য কোন হেডার ফাইল ব্যবহার করা হয়, ওকে, বা strlen এর জন্য কোন হেডার ফাইল ব্যবহার করা হয়। নেক্সট হচ্ছে stdlib.h, ওকে। তো জেনারেল ফাংশনের ক্ষেত্রে এই stdlib এতে হেডার ফাইলটি ব্যবহার করা হয়। তারপর হচ্ছে ctype.h, এটা হচ্ছে বিভিন্ন ক্যারেক্টার সম্পর্কিত যে ফাংশনগুলো আছে সেটার ক্ষেত্রে ব্যবহার করা হয়, এবং time.h সময় সম্পর্কিত যদি ফাংশন যেমন টাইম, ক্লক ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো আবারও বলতেছি যে এখান থেকে কোন হেডার ফাইল কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় এটা আপনারা ভালোভাবে দেখবেন। তো হেডার ফাইলের একটা উদাহরণ আমরা দেখি। তো এখানে একটা কোড দেওয়া আছে। তো প্রথমে হচ্ছে হ্যাশ ইনক্লুড stdio.h, অর্থাৎ সাধারণ আমরা যে কোড করার জন্য যে ফাংশনটা ব্যবহার করে থাকি, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ফাংশন, সেটা আমরা নিব, এবং একটা math.h। তারা আমরা হচ্ছে math.h টা ব্যবহার করছি কি জন্য, গাণিতিক বিভিন্ন সূত্র বা হিসাব নিকাশ যেটা বলি না কেন, সেটার জন্য আমরা math.h ব্যবহার করে থাকি। তো এখানে একটা মেইন ফাংশন আছে, মেইন ফাংশনের মধ্যে এখানে হচ্ছে ডবল রেজাল্ট। রেজাল্ট হচ্ছে কোনো কিছুর স্কোয়ার রুট। এই যে স্কোয়ার রুটটা ফাংশন যদি ব্যবহার করছি, সেটা হচ্ছে এই math.h ফাংশনের মধ্যে রয়েছে। যদি এই স্কোয়ার রুট আমরা ফাংশন math.h হেডার ফাইলটা ব্যবহার না করতাম, তাহলে সরাসরি স্কোয়ার রুটটা আমরা ব্যবহার করতে পারতাম না। তাহলে এই ধরনের স্কোয়ার রুট, ম্যাথ, সাইন, কস, গাণিতিক বিভিন্ন ফাংশন যদি সরাসরি ব্যবহার করতে চাই, ঠিক গাণিতিক হেডার ফাইল যেটা আছে math.h ব্যবহার করতে হবে। ঠিক সেভাবেই যে কোনো ধরনের ফাংশন, যেমন এখানে আরেকটা ফাংশন আছে প্রিন্টএফ ফাংশন, এই প্রিন্টএফ ফাংশনটা আমরা ব্যবহার করতে পারতাম না যদি আমি stdio.h এই ফাংশনটা, এই হেডার ফাইলটা লিখতাম। এই হেডার ফাইলের মধ্যে প্রিন্টএফ এবং স্ক্যানএফ এই দুটা স্ট্যান্ডার্ড ইনপুট এবং আউটপুট ফাংশন রয়েছে। তাহলে হেডার ফাইল হচ্ছে অনেকগুলো ফাংশন ধারণ করে রাখে, যেই ফাংশনগুলো আমরা আমাদের কোড বা প্রোগ্রামের ক্ষেত্রে কাজে লাগিয়ে থাকি।
এখন আমরা হেডার ফাইল সংক্রান্ত একটা বা দুইটা এমসিকিউ দেখব। প্রথমটা দেখি, which derivative is used include a header file। হেডার ফাইলে কিভাবে হচ্ছে ইনক্লুড করতে হয়, তো আমরা জানি যে হ্যাশ দিয়ে আমরা হেডার ফাইলের যে এটা ইনক্লুড করি, যেমন হ্যাশ ইনক্লুড। ওকে, আচ্ছা, হোয়াট ইজ দ্য আউটপুট অফ হ্যাশ ডিফাইন পাই টু প্রিন্ট পাই। তো এখানে হচ্ছে বলতেছে যে একটা হ্যাশ দিয়ে একটা ডিফাইন করা আছে পায়ের মান, শুধু প্রিন্ট করছে পায়ের মানটা প্রিন্ট করতে বসে। তো পায়ের মান যেটা আছে 3.14, এটা হচ্ছে সরাসরি প্রিন্ট হয়ে যাবে এখানে। তো এই ছিল আমাদের একটা বা দুইটা এমসিকিউ হেডার ফাইলের উপরে। আমরা নেক্সট টপিক আসি। নেক্সট টপিক হচ্ছে আমাদের পয়েন্টার্স। তো পয়েন্টার্স হচ্ছে পয়েন্ট শব্দ থেকে পয়েন্টার্স শব্দটা আসছে আসলে। তো পয়েন্ট করে কোথায়? পয়েন্টার্স হচ্ছে সরাসরি মেমোরিতে কোনো কিছু পয়েন্ট করে। তো আমরা একটু সংজ্ঞাটা দেখব। এ পয়েন্টার ইজ এ ভেরিয়েবল দ্যাট স্টোরস দ্য অ্যাড্রেস অফ অ্যানাদার ভেরিয়েবল। তাহলে কি করবে? পয়েন্টার হচ্ছে এমন একটা ভেরিয়েবল যেটা আরেকটা ভেরিয়েবলের কি করে ডাটা হচ্ছে স্টোর করে তার অ্যাড্রেসে। ওকে, এ পয়েন্টার ইজ এ ভেরিয়েবল দ্যাট স্টোরস দ্য অ্যাড্রেসেস অফ অ্যানাদার ভেরিয়েবল। ওকে, তো এখন পারপাস কি? পয়েন্টারের পারপাস হচ্ছে ইফিশিয়েন্ট মেমোরি ম্যানেজমেন্টের জন্য পয়েন্টার ব্যবহার করা হয়ে থাকে। ডাইনামিক মেমোরি অ্যালোকেশনের জন্য পয়েন্টার ব্যবহার করা হয়ে থাকে। পাস লার্জ ডাটা টু ফাংশন উইদাউট এনি কপিং। কোনো কিছু কপিং করা ছাড়া যদি আমরা লার্জ ডাটা ফাংশনকে ব্যবহার করতে চাই, পাস করতে চাই, তখন হচ্ছে পয়েন্টার ব্যবহার করা হয়ে থাকে। তো কিভাবে করা হয়? যে পয়েন্টারে একটা ডাটা টাইপ থাকে এবং পয়েন্টারের নাম থাকে এবং সবচেয়ে মনে রাখো পয়েন্টার স্টার থাকে। অনেক সময় আসতে পারে যে এই যে স্টার, এটা হচ্ছে কোন ক্ষেত্রে ব্যবহার করা যায়, তখন আমরা লিখবো হচ্ছে স্টারটা হচ্ছে পয়েন্টারের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। ওকে, তাহলে আমরা পয়েন্টার সংক্রান্ত একটা কোড দেখি, একটু ক্লিয়ার হবে। এখানে একটা মেন ফাংশন আছে, একটা ইন্টিজার একটা নাম্বার আছে a, যার মান হচ্ছে 10। হ্যাঁ, তো ইন্ট ptr অ্যাড্রেস অফ a। তাহলে এই যে পয়েন্টার যেটা নিছে a এর অ্যাড্রেসে সে নিয়েছে এবং অ্যাড্রেস অফ a ইকুয়ালস টু প্রিন্ট অ্যাড্রেস অফ a, সরাসরি এই ptrটা হচ্ছে প্রিন্ট করছে। তাহলে এখানে ভ্যালু যেটা হবে a এর যে ভ্যালু আছে সেটা সরাসরি প্রিন্ট করবে। তো আমরা আরেকটা হচ্ছে উদাহরণের মাধ্যমে এটা একটু দেখব। এখানে খেয়াল করি, ইন্ট এ সমান সমান 20, এর মান হচ্ছে 20। তাহলে ইন্টিজার p সমান সমান অ্যাড্রেস অফ a, সরাসরি অ্যাড্রেস এর যে অ্যাড্রেসটা আছে সেখানে একটা পয়েন্ট করা হচ্ছে। তো এই প্রিন্ট করবে হচ্ছে কি, এই pটা হচ্ছে প্রিন্ট করতে বলতেছে। তাহলে এই p কি বলতেছে? pটা হচ্ছে a এর অ্যাড্রেসে রাখা আছে, পয়েন্ট করছে a এর যে অ্যাড্রেসটা আছে, এই অ্যাড্রেসে যে মানটা আছে সেটা তুমি হচ্ছে প্রিন্ট করো। তাহলে দেখি এর যে মানটা আছে সেটা মান হচ্ছে 20। তাহলে এর যে অ্যাড্রেসে রাখা আছে 20 মানটা রাখা আছে। তাহলে এই পয়েন্টার সরাসরি যে 20 মানটা আছে সেটা প্রিন্ট করবে। আমার আলাদা করে আর এই প্রিন্ট করা লাগছে না, এর যে অ্যাড্রেসটা আছে, অ্যাড্রেসে যে ভ্যালুটা আছে সেটা প্রিন্ট করতে থাকে। ওকে, তো এটাই বলছে যে প্রিন্টস 20। তাহলে পয়েন্টারটা মনে রাখতে হবে যে আমাদের মেমোরিতে যে এই ডাটাটা থাকে সরাসরি পয়েন্টারের মাধ্যমে আমরা সেটাকে প্রিন্ট করতে পারি বা সরাসরি রিড করতে পারি। তো পয়েন্টারে কিছু অপারেশন আছে। তো অ্যাড্রেস অপারেশন যেটা আমরা জানি, অ্যাড্রেস ব্যবহার করে রিটার্ন দ্য অ্যাড্রেস অফ এ ভেরিয়েবল। অ্যাড্রেসের ভেরিয়েবল রিটার্নের জন্য এই অ্যাড্রেস অপারেশন বা এম্পারসাইন অপারেশনটা ব্যবহার করে থাকি। এরপরে হচ্ছে পয়েন্টার অপারেশন। ওকে, টু অ্যাক্সেস দ্য ভ্যালু। তো কোনো ভ্যালু অ্যাক্সেস করার জন্য এই যে স্টার চিহ্নটা এটা ব্যবহার করে থাকে। আর একটা আছে এই চিহ্নটা, ঠিক আছে, অ্যাক্সেস মেম্বার্স অফ স্ট্রাক্ট ইউজিং পয়েন্টার। তো মোটামুটি যে অপারেটর গুলো আছে এই অপারেটর গুলো আপনার দেখবেন কোনটার কাজ এটা একটু মনে রাখবেন। এরপরে আমরা আসি হচ্ছে অ্যারে। অ্যারে হচ্ছে এই টপিকস এর খুবই একটা ইম্পর্টেন্ট পার্ট অ্যারে। তো অ্যারে হচ্ছে যে কালেকশন অফ ভেরিয়েবল, অনেকগুলো ভেরিয়েবল একসাথে যদি আমি নিয়ে কাজ করতে চাই তখন হচ্ছে অ্যারে ব্যবহার করে থাকি। তো সংখ্যাটা আমরা একটু দেখি। আমরা প্রোগ্রামে ভেরিয়েবল ডিক্লেয়ার করে জেনেছি, ধরা যাক আলাদা আলাদা 1 2 3 4 5 6 এই ধরনের আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করে থাকি।
তো এইভাবে যদি বলা হয় যে 50টা ভেরিয়েবল ইনপুট দাও, তাহলে আলাদা আলাদা করে 50টা লিখতে হবে। এই আলাদা আলাদা করে না লিখে যদি আমরা একবারে লিখে দিই ইন্ট নাম সমান সমান 50, নাম নামে একটা আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম যার মান হচ্ছে 50, তাহলে এখানে সরাসরি 50টা ভেরিয়েবল আমি রাখতে পারবো। আর এই ভেরিয়েবল সাইজে হচ্ছে অ্যারের সাইজ। ওকে, তো তাহলে অ্যারে হচ্ছে একই ধরনের ডাটা টাইপের গুচ্ছকে অ্যারে বলা হয়। একই ধরনের ডাটা যদি কোনো জায়গায় রাখা হয় বা নিয়ে কাজ করা হয় তখন তাকে অ্যারে বলা হবে। ঠিক আছে, এখন অ্যারে হচ্ছে বিভিন্ন প্রকারের হয়ে থাকে, আমরা দেখব। তো অ্যারের উপাদানগুলো কিভাবে থাকে এটা একটু দেখার চেষ্টা করি। এখানে হচ্ছে 3 ধরনের অ্যারে দেওয়া আছে। প্রথমটা আমরা খেয়াল করি, প্রথমটা হচ্ছে যে 1 ডাইমেনশনাল অ্যারে, এটা হচ্ছে 2 ডাইমেনশনাল অ্যারে, এটা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যারে বা এখানে 3 ডাইমেনশনাল অ্যারে দেখা হচ্ছে। তো বলা হচ্ছে অ্যারের উপাদানগুলো মেমোরিতে পাশাপাশি অবস্থান করে। অ্যারের নাম সংলগ্ন হচ্ছে থার্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে অ্যারের সাইজ লেখা হয়। অ্যারের ভেরিয়েবলের সর্বোচ্চ ডাটার সংখ্যা নির্দেশ করে। এই সংখ্যাগুলোকে অ্যারের ইন্ডেক্স বলা হয়। অ্যারের প্রতিটি স্বতন্ত্র ভেরিয়েবলকে আলাদা আলাদা উপাদান যা অ্যারে এলিমেন্ট বলা হয়ে থাকে এবং অ্যারে একটি ডিরাইভ ডাটা টাইপ। প্রথমে আমরা দেখছিলাম অ্যারে হচ্ছে একটা ড্রাইভ ডাটা টাইপের একটা অংশ হচ্ছে অ্যারে। তো একটা উদাহরণ দেওয়া হয়েছে ইন্ট রোল সমান সমান 4। তো এখানে হচ্ছে রোল দেওয়া হচ্ছে 4টা। তো 4টা রোল যদি হয় 0 1 2 3 4। ওকে, তো অ্যারে প্রথম ভেরিয়েবলটা হচ্ছে 0 হয়, দ্বিতীয় ভেরিয়েবলটা হচ্ছে 1 হয়, 3 নম্বরটা হচ্ছে 2 হয়, চতুর্থটা হচ্ছে 3 হয় এবং পঞ্চমটা হচ্ছে 4 হয়। ওকে, তো এভাবে আমরা লিখতে পারি অ্যারে 0, অ্যারে 1, অ্যারে 2, অ্যারে 3, অ্যারে 4। তো এখানে আরেকটা লিখছে যে 2 ডাইমেনশনাল অ্যারের ক্ষেত্রে আমরা যদি এটা খেয়াল করি তাহলে এটা হচ্ছে 3 এবং 2, এই জন্য লেখা হচ্ছে অ্যারে 3 2। আবার যদি 3 ডাইমেনশনাল অ্যারের ক্ষেত্রে দেখি তাহলে এটা হচ্ছে 1 নিচ্ছে, এখান থেকে আসছে হচ্ছে 4 এবং এখান থেকে আসছে 0, এই জন্য লেখা হচ্ছে অ্যারে 1 4 0। অনেক সময় আসতে পারে যে একটা 1 ডাইমেনশনাল অ্যারের উদাহরণ দাও, 2 ডাইমেনশনাল অ্যারের উদাহরণ দাও বা মাল্টি ডাইমেনশনাল অ্যারের উদাহরণ দাও। তো আমরা হচ্ছে 1 ডাইমেনশনাল একটা অ্যারে দেখব। তো অ্যারে 1 ডাইমেনশনাল অ্যারে কাকে বলে? যে শুধুমাত্র যদি একটা কলাম বা একটা রো থাকে তাকে 1 ডাইমেনশনাল অ্যারে বলা হয়। তো 1 ডাইমেনশনাল অ্যারেটা হচ্ছে ডাটা টাইপ, ভেরিয়েবল নেম আর সাইজ থাকে। যে কি ধরনের ডাটা, ইন্টিজার টাইপের ডাটা, ফ্লোট টাইপের ডাটা, না ক্যারেক্টার টাইপের ডাটা, না ডাবল টাইপের ডাটা, এরকম ডাটা টাইপ থাকে। ভেরিয়েবল নাম কি নামে অ্যারেটা দেওয়া হয়েছে, যেমন রোল হতে পারে, সাবজেক্ট হতে পারে ইত্যাদি, এবং সাইজ কতটা সে অ্যারে রাখতে পারবে। আর অ্যারে সবসময় বলা হচ্ছে যে অ্যারে থার্ড ব্র্যাকেটের মধ্য দিয়ে থাকে, অ্যারে রাখা হচ্ছে থার্ড ব্র্যাকেটের মধ্যে। একটা অ্যারের মধ্যে সর্বোচ্চ উপাদান থাকবে যদি এই যে ইন্ট রোল 4, তাহলে এখানে 4টা জন্য হচ্ছে 0 থেকে শুরু করে 4 পর্যন্ত, অর্থাৎ 5টা হচ্ছে উপাদান সর্বোচ্চ রাখা যাবে। তাহলে অ্যারে শুরু হয় 0 থেকে। তো এই কয়েকটা জিনিস আমাদেরকে মনে রাখা লাগবে। এরপরে আসি আমরা 2 ডাইমেনশনাল অ্যারে বা দ্বিমাত্রিক অ্যারে। অ্যারেতে হচ্ছে কি থাকে, একটা রো এবং কলাম। যে অ্যারেতে হচ্ছে রো এবং কলাম দুটাই থাকে তাকে হচ্ছে 2 ডাইমেনশনাল অ্যারে বলা হয়। তো বলা হচ্ছে যদি কোনো অ্যারের ডাটাগুলো একক সারি এবং একক কলমে উপস্থিত থাকে এবং দুটো সাবস্ক্রিপ্ট দ্বারা প্রকাশিত হয় তাকে দ্বিমাত্রিক অ্যারে বলা হয়ে থাকে। যেমন এখানে বলা হচ্ছে ইন 2 এবং 1। ওকে, তাহলে 2 হচ্ছে আমরা চিন্তা করব 0 1 2 এখানে, আর 1 হলে 0 1। তাহলে খেয়াল করি সাজানোটা 0 এবং 1, আর এখানে হচ্ছে 0 1 2। তাহলে প্রথমটার উপাদান জন্য নিব 0 0, এরপরটা হবে 0 1, এরপর হবে 0 2 লিখছি। দ্বিতীয়টার জন্য হচ্ছে 1 0, দেন হচ্ছে 1 1, দেন 1 2, এই যে আমরা লিখছি। তো এভাবে অ্যারে গুলো আমরা সাজাইতে পারি। যেহেতু আমাদের এখানে থিওরিটিক্যাল পোর্শনটা কম আছে, এমসিকিউ আছে, এমসিকিউ রিলেটেড জিনিসগুলো এখান থেকে দেখবো। আমাদের এখান থেকে থিওরি টাইপের জিনিস খুব আমাদের আসবে না। নেক্সট আমরা চলে আসি হচ্ছে স্ট্রিং। তো স্ট্রিং জিনিসটা কি আমরা দেখবো ফার্স্টে। তো আমরা ক্যারেক্টার দেখছিলাম, ক্যারেক্টার মানে বলছিলাম কি এক অক্ষরমালা। এই ক্যারেক্টার গুলো একত্রে যখন হয় তখন এক একটা স্ট্রিং তৈরি হয়। A string is a sequence of character stored in
কন্টিজিয়াস মেমোরি এন্ডিং উইথ এ নাল ক্যারেক্টার। তাহলে স্ট্রিং হচ্ছে অনেকগুলো ক্যারেক্টার সমন্বয়, যেটা হচ্ছে সর্বশেষ থাকে নাল ক্যারেক্টার বা /0 যেটা হয় এটা দ্বারা শেষ করা হয়ে থাকে। তাহলে কি করে, পারপাস কি, স্টোর অ্যান্ড ম্যানিপুলেট টেক্সচুয়াল ডাটা। তো টেক্সচুয়াল বা টেক্সট যেটা থাকে সেটা হচ্ছে স্টোর করে এবং ম্যানিপুলেট করতে পারে, পরিবর্তন করতে পারে, পরিবর্ধন করতে পারে। ওয়ার্কস উইথ ইউজার ইনপুট অ্যান্ড মেসেজ। তাহলে ইউজার ইনপুট এবং মেসেজ সাহায্যে এটা হচ্ছে কাজ করে। তো এখানে হচ্ছে আমরা একটা স্ট্রিং এর দেখছি যে ক্যারেক্টার str 20টা আছে, ওকে, ক্যারেক্টার নেম দেওয়া আছে। তো এখানে আমরা উদাহরণস্বরূপ একটা দেখি। তো এখানে ক্যারেক্টার নেম দেওয়া আছে যে সর্বোচ্চ 20টা নামের ক্যারেক্টার থাকতে পারে। প্রিন্ট করছে, প্রথমে নামটা প্রিন্ট করছে যে প্রিন্ট দ্য নেম, এরপর হচ্ছে স্ক্যান করছে %s দিয়ে, স্ট্রিং হচ্ছে স্ক্যান করছে কি নেম, এই যে এই নাম যেটা ছিল সেটা হচ্ছে স্ক্যান করছে, ইনপুট হিসাবে নিছে, দেন প্রিন্ট করছে এই নামটা হচ্ছে প্রিন্ট করতেছে, প্রিন্ট হ্যালো % নেম। তাহলে এখানে নাম যে নামটা ইনপুট দিব, যদি আমি রাফসান নামটা ইনপুট দিই, রাফসান নামটা, তাহলে হচ্ছে কি হবে, হ্যালো রাফসান আউটপুটে আসবে, হ্যালো রাফসান। তো এই হচ্ছে ব্যাপার, আপনি যেটা হচ্ছে ইনপুট দিবেন সেটা হচ্ছে আউটপুটে আসবে। তো স্ট্রিং হচ্ছে সাধারণ ডাটার আর স্ট্রিং ডাটার মধ্যে পার্থক্য কি, সাধারণ ডাটাতে হচ্ছে আপনি 1 2 3 4 অর্থাৎ ইন্টিজার, ফ্লোট, তারপরে ডাবল ডাটা নিয়ে কাজ করতেন। স্ট্রিং এ হচ্ছে আপনার কি করতে হবে, ক্যারেক্টার নিয়ে কাজ করবে। স্ট্রিং এর জন্য ইনপুট আউটপুটের জন্য %s ব্যবহার করা হয়, এটা মনে রাখতে হবে। অনেক সময় আসে যে স্ট্রিং এর জন্য কোন ধরনের ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করা, স্ট্রিং এর জন্য ব্যবহার করা হয় %s। আর স্ট্রিং সাধারণত এই যে এভাবে আপনি অ্যারের মধ্যে কয় স্ট্রিং এর ডাটা থাকবে সেটা ডিফাইন করে দিবেন। তো এই গেল হচ্ছে আমাদের স্ট্রিং। তো স্ট্রিং এর পরে কিছু স্ট্রিং এর জন্য কিছু কমন ফাংশন আছে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আপনারা খুব ভালোভাবে দেখবেন বাসাতে যে কোন স্ট্রিং কোন কাজ করে থাকে। অবজেক্টিভের জন্য আপনাদের এই যে এই ফাংশন গুলো কোন কাজ করে থাকে এটা আসতে পারে। যেমন প্রথম দেখি যে স্ট্রার লেনের কাজ কি, স্ট্রিং এর দৈর্ঘ্য বের করার জন্য। তো এখানে বলা হচ্ছে স্ট্রার লেন হ্যালো, তো এই হ্যালো ওয়ার্ডের একটা লেন্থ বের করার জন্য বলা হচ্ছে। হ্যালো ওয়ার্ডটা কয়টা, 1 2 3 4 5, 5টা ওয়ার্ড, তো লেন্থ হচ্ছে 5। এরপর হচ্ছে একটা স্ট্রিং কে কপি করার জন্য কি ব্যবহার করা হয়, strcpy। ওকে, তাহলে str কপি কিসের জন্য ব্যবহার করা হয়, একটা স্ট্রিং কে কপি করার জন্য। এটা আসতে পারে যে strcpy কোন কাজে ব্যবহার করা হয়, বা একটা স্ট্রিং কপি করার জন্য কোন ফাংশনটা ব্যবহার করা হয়ে থাকে। তারপর strcat হচ্ছে দুটা স্ট্রিং কে যোগ করা, অর্থাৎ কনক্যাট করার জন্য বা কনক্যাটেনেশনের জন্য ব্যবহার করা হয় হচ্ছে strcat। তারপরে আছে কি আছে strcamp কে দুটো স্ট্রিং কম্পেয়ার অর্থাৎ তুলনা করার জন্য strcamp ব্যবহার করা হয়ে থাকে। তো এখানে দেখছি যে এবিসি এই দুটো তুলনা করতেছে, একই টাইপের 0 a আর b, তাহলে b এর সাথে b তুলনা করছে তাহলে -1 আসছে, b এর সাথে তুলনা করছে 1 আসছে। ওকে, তো এই যে কম্পেয়ার করার ক্ষেত্রে strcamp ব্যবহার করা হয়ে থাকে। এরপর হচ্ছে str কপি, নির্দিষ্ট সংখ্যক অক্ষর কপি করার জন্য, একটা নির্দিষ্ট অক্ষরকে কপি করার জন্য আমাদের str কপি cpy এই ফাংশনটি আমরা ব্যবহার করছি। পরবর্তীতে আসছে strcat, এটা আমি অলরেডি বলছি। আচ্ছা, সর্বশেষ হচ্ছে strcamp, আচ্ছা, তুলনা করার জন্য। তো মোটামুটি হচ্ছে স্ট্রিং এর আমাদের কিছু উদাহরণ আমরা দেখলাম, স্ট্রিং এর ফাংশন গুলো কিভাবে, কোন স্ট্রিং এর ফাংশন কিভাবে কাজ করে সেটা দেখলাম। তো স্ট্রিং সম্পর্কে আমরা কিছু উদাহরণ দেখি। বলছে যে হাউ ডাজ দ্য স্ট্রিং ইন্টস। তো আমরা জানি যে স্ট্রিং ইন্টস করার জন্য কি করতে হবে, একটা স্ট্রিং ইন্টস করার জন্য আমাদের লাগবে হচ্ছে 0, স্ট্রিং সবসময় 0 দ্বারা এন্ড হয়, হুইচ ইজ দ্য কারেক্ট ওয়ে তো ডিক্লেয়ার 2 × 3। তো 2 × 3 অ্যারের জন্য আমরা কি করব, সবসময় অ্যারে থার্ড ব্র্যাকেটের জন্য, তাহলে প্রথমে দিছে 2 এবং পরে দিছে 3, তাহলে এইটা হচ্ছে আমাদের ডিজায়ার আউটপুট অ্যারে 2 3। Which operation is used to access the value stored at the address of pointer points to। তাহলে অ্যাড্রেস পয়েন্টারের জন্য কোন
এটা ব্যবহার করা হয়। তো আমরা দেখলাম পয়েন্টারের জন্য এই যে স্টার আছে এটা হচ্ছে পয়েন্টারের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। তো মোটামুটি আমরা যে জিনিসগুলো দেখলাম আমরা এটার এমসিকিউ সেটা দেখার চেষ্টা করলাম। এরপরে লাস্টে আছে হচ্ছে আমাদের ফাংশন স্ট্রাকচার প্রোগ্রামিং এ। তো ফাংশন হচ্ছে দুই প্রকার হয়ে থাকে আমরা জানি, একটা হচ্ছে বিল্ট ইন ফাংশন আর একটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন। বিল্ট ইন ফাংশন যেমন হচ্ছে স্ক্যানএফ, প্রিন্টএফ, এগুলো হচ্ছে বিল্ট ইন ফাংশন। শুধু আপনি কল করবেন, সেই নির্দিষ্ট কল করার পরে সেই ফাংশনের যে কাজ সেই কাজটা সে করে দিবে। যেমন প্রিন্টএফ এর কাজ হচ্ছে কোনো কিছু প্রিন্ট করা, স্ক্যানএফ এর কাজ হচ্ছে কোনো কিছু ইনপুট গ্রহণ করা। তো আরেকটা ফাংশন থাকে ইউজার ডিফাইন্ড ফাংশন, অর্থাৎ আমরা আমাদের প্রয়োজনের জন্য যে ফাংশনগুলো তৈরি করে থাকি তাকে ইউজার ডিফাইন্ড ফাংশন বলে। তো ফাংশনের সংজ্ঞাটা দেখি, এ ফাংশন ইজ এ ব্লক অফ কোড। এ ফাংশন ইজ এ ব্লক অফ কোড, কিছু কোডের হচ্ছে ব্লক, ডিজাইন টু পারফর্ম এ স্পেসিফিক টাস্ক, নির্দিষ্ট কোনো কাজ করার জন্য একটা কোড জেনারেট করা হয়, কোড তৈরি করা হয়। ওকে, তো পারপাস কি, ডিভাইড প্রোগ্রামস ইনটু স্মল মডিউলস, স্মল মডিউলে ভাগ করার জন্য প্রোগ্রামটা তৈরি করা হয়। অ্যাভয়েড রিপিটেশন অফ কোড, কোডের রিপিটেশনের জন্য একটা ফাংশন তৈরি করে রাখবো, এই ফাংশনটা আমরা সব জায়গায় ব্যবহার করতে পারবো। মেক প্রোগ্রামস ইজিয়ার টু রিড অ্যান্ড ডিবাগ, তাহলে প্রোগ্রামকে হচ্ছে খুব সহজে রিড এবং ডিবাগ করার জন্য আমাদের এই ফাংশনটা ব্যবহার করা হয়ে থাকে। ওকে, তাহলে এখানে আমরা এক্সাম্পলটা দেখি সরাসরি, আমাদের বুঝতে সুবিধা হবে। একটা হচ্ছে হেডার ফাইল ডিক্লেয়ার করছে, এরপর হচ্ছে ইন্ট অ্যাড নামে একটা ফাংশন তৈরি করা হয়েছে, যেখানে কি করা হবে, একটা ভ্যালু ইন্টিজার টাইপ আর একটা ভ্যালু ইন্টিজার, দুইটা ভ্যালু দিচ্ছে, আর ফাংশনটা রিটার্নে কি করবে, দুইটার হচ্ছে যোগফল রিটার্ন করবে। এখানে আমরা একটা ফাংশন তৈরি করছি, এটা এই ফাংশনটা হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন, ইউজার ডিফাইন ফাংশন, অর্থাৎ ইউজার একটা তৈরি করছে, আমরা যে ইউজার আমরা আমাদের কাজের জন্য একটা তৈরি করছি, যে দুটো ভ্যালু প্যাস করার সাথে, দুটো ভ্যালু দেওয়ার সাথে সাথে সে যোগ করে দেবে ফাংশনটা। তাহলে এখন আমাদের এই যে মেন যে কোড আছে, মেন ফাংশনের মধ্যে যে কোডটা আছে, কোডে দেখি যে ইন্ট সাম সমান সমান এই যে দুইটা। তো সামের জন্য আমরা কি করছি, দুইটা ভ্যালু দিয়ে দিছি 10 এবং 20। তাহলে প্রিন্ট করব কি, এই সামটা হচ্ছে প্রিন্ট করব। ওকে, তো সামটা প্রিন্ট করব সরাসরি, যদি ভ্যালু দিয়ে থাকি তাহলে আমরা এ আর বি এর যে মান আছে এই মানটা সরাসরি আমাদের প্রিন্ট করে দেখাবে। তো এখানে হচ্ছে আমাদের ইয়েটা হচ্ছে সাম লেখা হয়েছে, এখানে আমরা সামের জায়গায় যদি অ্যাড ফাংশন ইউজ করি তাহলে অ্যাডও দিতে পারি, সাম ইউজ করি সামও দিতে পারি, সমস্যা নেই। তো এই হচ্ছে ব্যাপার। তো আমাদের ফাংশন সবসময় রাখতে হবে যে এই যে অ্যাড এটা রয়েছে, এই অ্যাড ফাংশনটা সরাসরি এখানে হচ্ছে কল করতেছে সামের জন্য। তাহলে অ্যাড এর মধ্যে 10 এবং 20 আছে, তাহলে এই যে অ্যাড ফাংশনে 10 এবং 20 ভ্যালু দিলে সরাসরি এটা যোগ করে দিবে। এখানে আমার আউটপুট আসবে 10 যোগ 20, সরাসরি আমার সামে 30 কল করে দিতে হবে। এখানে কিন্তু আমি কোনো যোগ করি নাই, এই ফাংশনটাতে আমার অলরেডি যোগ করা আছে। তাহলে এই যে অ্যাড ফাংশনটা যত জায়গায় ইউজ করব তত জায়গায় কিন্তু আমি এই সরাসরি যোগটা হয়ে যাবে, আমার এখানে আর যোগ করা লাগবে না। এখানে আমি কি করছি, ইন্ট সামের জায়গায় অ্যাড ফাংশনটা কল করেছি, ঠিক আছে। তো এটাই হচ্ছে ফাংশনের কাজ। আমি যদি ফাংশন তৈরি করে রাখতে পারি, যখনই আমি ফাংশনটা কল করব তখনই ফাংশন আমি ব্যবহার করতে পারবো। তো মোটামুটি আমাদের বোঝার জন্য যে ইম্পর্টেন্ট টপিকস গুলো ছিল সেই টপিকস গুলো আমরা হচ্ছে দেখার চেষ্টা করলাম। এরপরে আমরা যে টপিকসটা দেখব সেটা হচ্ছে স্ট্রাকচার কেন ব্যবহার করা হয়, কোথায় ব্যবহার করা হয়। ওকে, তো এই স্ট্রাকচার ইজ এ ইউজার ডিফাইন ডাটা টাইপ। স্ট্রাকচার হচ্ছে একটা ইউজার ডিফাইন ডাটা টাইপ দ্যাট গ্রুপস ডিফারেন্ট টাইপস অফ ভেরিয়েবল আন্ডার এ সিঙ্গেল নেম। একটা সিঙ্গেল নামের আন্ডারে কি করে, বিভিন্ন ধরনের ভেরিয়েবল থাকে। তো এখন আমরা একটা উদাহরণ দেখি। একটা স্ট্রাকচার, স্টুডেন্ট নামের একটা স্ট্রাকচার তৈরি করব, যার হচ্ছে আইডি আছে, নাম আছে এবং মার্কস আছে। তো আইডি অবশ্যই এটা ইন্টিজার টাইপ সংখ্যা, যেহেতু নাম হচ্ছে ক্যারেক্টার টাইপ এবং মার্কস হচ্ছে ফ্লোট টাইপ। ওকে, তো এখানে আমরা দেখি
ইন্টিজার কখন 2 বাইটের হতে পারে, 4 বাইটের হতে পারে। আগে হচ্ছে ইন্টিজার গুলো 2 বাইট ব্যবহার, ইন্টিজার টাইপের ডাটা 2 বাইট 2 বাইট ডাটা করতো। এখনকার আধুনিক যে আমাদের প্রসেসর আছে সেগুলো 4 বাইট ডাটা নিয়ে থাকে বা মেমোরি নিয়ে থাকে। ক্যারেক্টার টাইপের হচ্ছে 1 বাইট ডাটা নিয়ে থাকে বা 8 বিট ডাটা নিয়ে থাকে, এবং ফ্লোট হচ্ছে 2 বাইট ডাটা বা 16 বিট ডাটা নিয়ে থাকে। তো আপনারা কোন টাইপের ডাটা কত বিট ডাটা নেয় বা কত বাইট ডাটা নেয় এটা একটু বাসায় দেখবেন, কারণ এটা হচ্ছে অনেক সময় পরীক্ষায় আসে। ইন্টিজার টাইপের ডাটা কতটুকু মেমোরি ধারণ করে, ঠিক আছে, কতটুকু মেমোরি জায়গা নেয়। ক্যারেক্টার টাইপের ডাটা কতটুকু নেয়, ডাবল কতটুকু নেয়। হ্যাঁ, তো এই জিনিসগুলো দেখবেন। তো আমরা ফিরে আসি আবার করে। তো স্ট্রাকচার, একটা স্টুডেন্টের একটা স্ট্রাকচার তৈরি করতেছি যেখানে 3 টাইপের ডাটা নিছি, ইন্টিজার, ক্যারেক্টার এবং ফ্লোট। ওকে, তো ইন্টিজার হচ্ছে একটা আইডি আছে, ক্যারেক্টার হচ্ছে তার নাম, এবং ফ্লোট হচ্ছে তার মার্কস। তো এখন আমি স্ট্রাকচারটা যদি লিখি, স্ট্রাকচার স্টুডেন্ট সমান S1, প্রথম স্ট্রাকচার 101, এরপরে রাফসান, দেন হচ্ছে এর নাম্বার। তাহলে দেখেন সরাসরি স্ট্রাকচারটা যদি আমি করি, যে প্রথম আইডি ছিল 101, এরপরে হচ্ছে এর নাম দিয়ে দিছি রাফসান আসছে এবং এর মার্কসটা আসছে। তাহলে প্রিন্ট কি করব, প্রিন্ট সরাসরি তার আইডি, নেম এবং মার্কসটা প্রিন্ট করব, এবং এই ফরম্যাটে আমার প্রিন্ট করা লাগবে s1.id, s1.name এবং s1.mark। যদি এভাবে লিখি তাহলে সরাসরি আমার আইডি, নাম এবং মার্কস গুলো আমি পেয়ে যাব। তো মোটামুটি হচ্ছে এটা হচ্ছে আমরা স্ট্রাকচারের একটা কোড দেখলাম। এটা হচ্ছে স্ট্রাকচারের একটা ফরম্যাট। স্ট্রাকচার এর নাম থাকে, এর হচ্ছে টাইপ থাকে, কি টাইপের ডাটাগুলো থাকে, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের একটা নামের আন্ডারে, স্ট্রাকচার যদি মেন নামের আন্ডার থাকে কি কি টাইপের ডাটা থাকে সেগুলো আমরা স্ট্রাকচার হিসাবে বর্ণনা করতে পারি। ওকে, তো তাহলে স্ট্রাকচার প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমাদের কিছু যে অংশগুলো ছিল আমরা দেখলাম। প্রথমে আমরা দেখছিলাম স্ট্রাকচার প্রোগ্রামিং ক্ষেত্রে বিভিন্ন স্ট্রাকচার প্রোগ্রামিংটা কি, তারপরে হচ্ছে এরপরে কন্ডিশনাল স্টেটমেন্ট আমরা দেখছি, এরপরে সি প্রোগ্রামিং এর বিভিন্ন পার্ট, যেমন হচ্ছে কিওয়ার্ড থেকে শুরু করে অপারেটর থেকে শুরু করে যে অংশগুলো নিয়ে আমরা কাজ করে থাকি সেটা আমরা দেখছি। আর এরপরে হচ্ছে আমরা দেখছি হচ্ছে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট, লুপ কন্ট্রোল স্টেটমেন্ট, অ্যারে, তারপরে ফাংশন, স্ট্রাকচার ইত্যাদি। তো এখানে যেটা আমি আপনাদেরকে বলবো, এখানে যেহেতু আমাদের থিওরিটিক্যাল কোশ্চেন নাই, আপনাদের প্রতিটা কোড, আপনাদের বড় বড় কোড, যে 2টা সংখ্যার যোগফল, 3টা সংখ্যার যোগফল কিভাবে হয়, একটা ক্যালকুলেটর তৈরি করো, একটা ফিবোনাচি নাম্বার তৈরি করো, এই ধরনের এই ধরনের জিনিসগুলো আপনাদের কিন্তু আসবে না। ঠিক আছে, আপনাদের আসবে কি, যে মেন থিমটা আছে, অর্থাৎ স্ট্রাকচার প্রোগ্রামিং এর মেন থিমটা আছে, এখান থেকে এমসিকিউ বেসড কোশ্চেন আসবে। তো এমসিকিউ বেসড কোশ্চেনের জন্য যে প্রোগ্রামিং আমি যেভাবে দেখাইছি, আপনার প্রোগ্রামিং ধারণা থেকে শুরু করে, তারপরে স্ট্রাকচার থেকে শুরু করে, স্টেটমেন্ট থেকে শুরু করে, এর ছোট ছোট পার্ট আপনাদেরকে খুব ভালোভাবে দেখতে হবে এমসিকিউ এর জন্য, যে কোনটা কিভাবে কাজ করে। যেমন পার্সেন্টেজ জি দিয়ে কি হয়, একটা স্টার চিহ্ন দিয়ে কি হয়, ওকে, ফাংশন কয় প্রকার হতে পারে, ওকে। তো এই জিনিসগুলো এমসিকিউ এর জন্য লাগবে, আপনাদের কিন্তু পুরো থিওরিটিক্যাল পার্টটা লাগবে না। ওকে, সেভাবে আপনারা এর প্রিপারেশন গুলো নেবেন। এখন আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা দেখব। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা কি? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হচ্ছে এমন একটি প্রোগ্রামিং প্যারাডাইম যেখানে প্রোগ্রামকে বাস্তব জগতের অবজেক্ট আকারে মডেল করা হয়। তো এখানে প্রতিটা অবজেক্টের মধ্যে থাকে একটা ডাটা আর একটা থাকে ফাংশন। তো ডাটার মধ্যে থাকে হচ্ছে অ্যাট্রিবিউটস এবং প্রপার্টিজ, আর ফাংশনের মধ্যে থাকে হচ্ছে মেথডস আর বিহেভিয়ার। তাহলে আমরা এক কথায় বলতে পারি ডাটা এবং ফাংশন এই দুইটা মিলে হচ্ছে অবজেক্ট হয়। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ইতিহাসটা আমরা একটু দেখি। 1960 সালের দিকে সিমুলা 67 ভাষা দিয়ে প্রথমবারের মতো ওওপি ধারণা চালু করা হয়। এটি সিমুলেশনের জন্য ব্যবহার করা হতো। এর পরবর্তীতে স্মল টক 1972 সালে পুরোপুরি ওওপি ভাষা হিসাবে তৈরি করা হয়। পরবর্তীতে 1983 সালে
সি প্লাস প্লাস, যেটা সি ভাষার সাথে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যোগ করে এর একটি সংস্করণ তৈরি করা হয়। আর 1995 সালে জাভাকে বলা হয় পিওর ওওপি ল্যাঙ্গুয়েজ বা পিওর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এছাড়া এখন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং মধ্যে পাইথন, সি শার্প, পিএইচপি, সুইফট ইত্যাদি ভাষা বহুল ব্যবহৃত হচ্ছে। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স অফ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ কি আছে? অবজেক্ট আছে আর ক্লাস আছে। অবজেক্ট আর ক্লাস জিনিসটাকে একটু আমরা দেখব। ক্লাস হলো হচ্ছে ব্লুপ্রিন্ট আর অবজেক্ট হলো হচ্ছে তার ইনস্ট্যান্স। তাহলে একটা অপারেটর কি করে? একটা অপারেটরকে সে পরিপূরক বলতে পারি। ক্লাস হচ্ছে ব্লুপ্রিন্ট হিসাবে কাজ করে আর অবজেক্ট হচ্ছে তার ইনস্ট্যান্স হিসাবে কাজ করে। এটা খুব ভালোভাবে মনে রাখবেন। 2 নম্বর হচ্ছে বৈশিষ্ট্য মেসেজ পাসিং। অবজেক্ট একে অপরের সাথে কি করতে পারে? মেসেজ পাসিং করতে পারে। এছাড়াও এর মডুলারিটি আছে, প্রতিটা অবজেক্ট আলাদা আলাদা মডিউলে ভাগ করা যায়। আর এই কোডকে রিইউজেবল করা যায়, এজন্য এর রিইউজেবিলিটি আছে, কোড পুনর্ব্যবহার করা যেতে পারে। ডাটা এনক্রিপশন থাকার কারণে এর সিকিউরিটি সিস্টেম ভালো। এগুলো হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর বৈশিষ্ট্য। পরবর্তীতে আমরা দেখি এর সুবিধাগুলো। সুবিধাগুলো কি? সুবিধা হচ্ছে রিয়েল ওয়ার্ল্ড মডেলিং, অর্থাৎ বাস্তব ধারণা সহজে খুব কোড করা যেতে পারে। বাস্তব ধারণায় সহজে কোডে প্রকাশ করা যেতে পারে। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা আসলে পুরোপুরি রিয়েল ওয়ার্ল্ড এর উপরে বেস করে গঠিত হয়েছে। অবজেক্ট বলতে বোঝায় যে আমাদের চারপাশে আমরা যা কিছু দেখি সেটাই হচ্ছে অবজেক্ট, এবং এটাকে আসলে কোডে প্রকাশ করার জন্যই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ইন্ট্রোডিউস করা হয়েছে। দেন একটু আগে আমরা বললাম রিইউজেবিলিটি, ইনহেরিটেন্স এন্ড পলিমরফিজমের মাধ্যমে কোড রিইউজ করা যেতে পারে, রিইউজ করা যায়। এরপর হচ্ছে মেইনটেনেবিলিটি, কোড পরিবর্তন করা খুবই সহজ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ক্ষেত্রে। আর সিকিউরিটি বললাম, এনক্রিপশনের কারণে ডাটা সিকিউরিটি বা প্রোটেকশন ভালো। সাস্টেনেবিলিটি, বড় বড় প্রজেক্টের ক্ষেত্রে এর ব্যবহার সুবিধাজনক। তো এইগুলো ছিল অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর সুবিধা। পরবর্তীতে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কিছু অসুবিধা দেখি। তো অসুবিধার মধ্যে হচ্ছে এটা তুলনামূলকভাবে একটু জটিল। তো ছোট প্রোগ্রামের ক্ষেত্রে অহেতুক এটা জটিলতা তৈরি করতে পারে। আর পারফরমেন্স অনেক সময় হচ্ছে কম হয়, কারণ অ্যাবস্ট্রাকশন এবং ডাইনামিক বাইন্ডিং এর কারণে অনেক সময় পারফরমেন্স এটা কম হতে পারে। বাস্তব জীবনে কিছু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর আমরা উদাহরণ দেখতে পারি। সেটা হচ্ছে জাভা ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়, হচ্ছে আমাদের যে অ্যান্ড্রয়েড অ্যাপস এবং ওয়েব ডেভেলপমেন্টে জাভা ল্যাঙ্গুয়েজের ব্যবহার করা হয়ে থাকে। সি প্লাস প্লাস ব্যবহার করা হতে হবে গেম ইঞ্জিনিয়ারিং এবং বিভিন্ন ধরনের সিস্টেম সফটওয়্যার আমরা যেটা ব্যবহার করি কম্পিউটারে, সেই সিস্টেম সফটওয়্যার তৈরিতে সি প্লাস প্লাস ব্যবহার করা হয়। পাইথন, এখন আমাদের সময়ের ট্রেন্ডি টপিক হচ্ছে এআই, ডাটা সায়েন্স এবং ওয়েব, বিভিন্ন ধরনের ওয়েব অ্যাপস তৈরিতে আমাদের পাইথন ব্যবহার করা হচ্ছে। এছাড়াও সুইফট, অবজেক্টিভ সি, আইওএস এ বিভিন্ন ধরনের আপনার সুইফট বা অবজেক্টিভ সি ব্যবহার করা হয়ে থাকে। তো এইগুলো ছিল আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর বিভিন্ন বাস্তবিক প্রয়োগ। তো এখানে আমরা একটা কোড দেখতে পাচ্ছি, যে কোডে হচ্ছে ক্লাস এবং অবজেক্ট মেনশন করা আছে। তো ক্লাস এবং অবজেক্ট জিনিসটা কি আমরা একটু আগে জাস্ট বেসিক ধারণাটা দেখছি। তো ক্লাস হচ্ছে যেটা বলছিলাম যে ব্লুপ্রিন্ট, ক্লাস হচ্ছে একটা ব্লুপ্রিন্ট, যেমন ধরতে পারেন যে অনেকটা বাড়ির ডিজাইনের মতো। বাড়ি করবেন, যে বাড়ির যে ডিজাইনটা থাকে সেটা হচ্ছে আপনি ক্লাস হিসাবে কল্পনা করতে পারেন। আর অবজেক্ট হচ্ছে রিয়েল এক্সাম্পল অফ ব্লুপ্রিন্ট ফ্রম দ্য ক্লাস। তো এখানে যদি ক্লাসটা হচ্ছে বাড়ির ডিজাইন হয়, তাহলে অ্যাকচুয়াল হাউসটা হচ্ছে অবজেক্ট। তো এখানে আমরা একটা কোড দেখছি। এখানে ফার্স্টে হেডার ফাইল ডিক্লারেশন করছে, হেডার ফাইল ডিক্লারেশন পরে একটা ক্লাস হচ্ছে তৈরি করা হয়েছে, এটা হচ্ছে স্টুডেন্ট ক্লাস। এই স্টুডেন্ট ক্লাসে কি আছে?
নাম আছে, নামটা অবশ্যই এটা স্ট্রিং এ, রোল আছে। ওকে, তো এখানে একটা ফাংশন আছে, যে ফাংশনটা হচ্ছে একটি স্টাডি ফাংশন। তো এটা হচ্ছে কাজ করবে এবং এটা হচ্ছে একটা আউটপুট হচ্ছে নেম, এবং আউটপুট নাম দিবে এবং হচ্ছে সে স্টাডি করছে এবং এটা দেওয়ার পরে সেটা শেষ হবে। তো এখন এই ক্লাসটা আমরা কি করলাম, ডিক্লেয়ার করলাম। ক্লাস ডিক্লেয়ার করার পরে এখন মেন ফাংশনে আসি। মেন ফাংশনে পরে একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে। এই ক্লাস যে আছে ক্লাসের উপর বেস করে ডট s1 বা s1 একটু দিয়ে একটা অবজেক্ট ক্রিয়েট হইলো। এরপরে অবজেক্টের যে প্রপার্টিস গুলো আছে, যে এই s1টা কি হবে, s1 ইন্টু নেম প্রথমটা যাবে। তো এর নাম আমরা একটা ক্রিয়েট করলাম। দেন s2 হচ্ছে যেহেতু রোল আছে, এর রোল একটা ক্রিয়েট করলাম এবং s1 ডট স্টাডি এই ফাংশনটা আমরা এখানে করলাম। তো পরবর্তীতে আমরা এই s1 ডট স্টাডি এই ফাংশনের জন্য একটা আউটপুট আমাদের জেনারেট করবে। আউটপুটটা হবে এর নাম এবং ইজ স্টাডি। তাহলে এর নাম ছিল হচ্ছে রহিম, তাহলে রহিম, আর এখানে হচ্ছে ইজ স্টাডিং, রহিম ইজ স্টাডিং, এটা হচ্ছে আমাদের আউটপুট। তাহলে আমরা একটা হচ্ছে কোডের মাধ্যমে আমাদের ক্লাস এবং অবজেক্ট তৈরি করা দেখলাম। তো আমাদের যেহেতু এমসিকিউ পড়তে হবে, সেহেতু কোডের বেসিক পার্টটা আমরা শুধু দেখব, ডিটেলস কোড আমাদের এত জানা লাগবে না। তো আমরা হচ্ছে এতক্ষণ যেটা দেখলাম স্ট্রাকচার প্রোগ্রামিং এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর, তার একটা সামারি আমরা একটু দেখতে পারি। প্রোগ্রামিং জিনিসটা কি? প্রোগ্রামিং হচ্ছে একটা রিটেন ইনস্ট্রাকশন, যে কোনো কিছুর রিটেন ইনস্ট্রাকশন, কম্পিউটারের জন্য যে রিটেন ইনস্ট্রাকশন ব্যবহার করা হয় তাকে হচ্ছে প্রোগ্রামিং বলা হচ্ছে। আর স্ট্রাকচার প্রোগ্রামিংটা কি বলছে, বিভিন্ন ফাংশন বেস যে স্টেপ বাই স্টেপ প্রোগ্রামিং, ধাপে ধাপে যে প্রোগ্রামিংটা ছিল সেটা হচ্ছে বলা হচ্ছিল স্ট্রাকচার প্রোগ্রামিং। আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হচ্ছে অবজেক্ট বেস এবং প্রপার্টিস এবং বিভিন্ন ধরনের অ্যাকশনের সমন্বয়ে যে প্রোগ্রামিংটা গঠিত, সেটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। আর ক্লাস হচ্ছে ব্লুপ্রিন্ট ফর ক্রিয়েটিং অবজেক্ট ক্রিয়েট করার জন্য যে ব্লুপ্রিন্ট, সেটাই হচ্ছে ক্লাস, এবং অবজেক্ট হচ্ছে রিয়েল ওয়ার্ল্ড ইনস্ট্যান্স অফ এ ক্লাস। তাহলে দেখেন এইটা একটা অপরটার সাথে কানেক্টেড। নেক্সট হচ্ছে কি কি ধরনের আমাদের ইয়ারগুলোর অ্যাডভান্টেজ অফ ওওপির যে অ্যাডভান্টেজ গুলো ছিল সেগুলো আমরা দেখেছি অলরেডি, যেটা খুবই ইজিয়ার, রিউজেবল, সিকিউর, বেটার ফর টিম ওয়ার্ক। তো মোটামুটি আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর বেসিক কনসেপ্ট এবং হচ্ছে স্ট্রাকচার প্রোগ্রামিং এর বেসিক কনসেপ্ট আমরা দেখছি। এখন আমরা কিছু কোশ্চেন দেখব। ইন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং অ্যান অবজেক্ট কন্টেন্টস, অবজেক্ট হচ্ছে কি কি হচ্ছে ধারণ করে দেখছি, প্রপার্টিস অ্যান্ড অ্যাকশনস। হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান অ্যাডভান্টেজ অফ ওওপি। ওওপির অ্যাডভান্টেজ কি? এটা হচ্ছে খুব ইজিলি ম্যানেজ করা যায় ফর লার্জ প্রজেক্টের জন্য ওওপি হচ্ছে খুব ইজিলি ম্যানেজ করা যায়। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর চারটা মেইন পিলার আছে। একটা হচ্ছে এনক্যাপসুলেশন, দেন অ্যাবস্ট্রাকশন, দেন ইনহেরিটেন্স অ্যান্ড পলিমরফিজম। তো আমরা হচ্ছে বৈশিষ্ট্যগুলো দেখব, জাস্ট আপনারা এটার উপরে ডিটেলস একটু স্টাডি করবেন। তো ফার্স্টে আসি এনক্যাপসুলেশন। তো এনক্যাপসুলেশন মানে হচ্ছে যে একটা কোনো কিছু ডাটা একটা ক্যাপসুলের মধ্যে রাখা, মানে ডাটাগুলো একটা নির্দিষ্ট জায়গায় রাখা। তাহলে এনক্যাপসুলেশন বলছে কিপ ডাটা প্লাস ফাংশন টুগেদার ইন ওয়ান ক্লাস। ডাটা এবং ফাংশন যেগুলো আছে সেগুলো একটা ক্লাসের মধ্যে রাখতে হবে। যেমন এক্সাম্পল, ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে কি কি থাকে, ব্যালেন্স থাকে, ডিপোজিট বা উইথড্রল মেথড, সবগুলো হচ্ছে এই ব্যাংক অ্যাকাউন্টগুলোর মধ্যে থাকে। তো রিয়েল লাইফ এক্সাম্পল বলতে পারি ক্যাপসুল মেডিসিন প্যাক, এভরিথিং ইনসাইড। তো একটা ক্যাপসুলের মেডিসিন প্যাকের যে ক্যাপসুল থাকে তার মধ্যে সমস্ত ধরনের মেডিসিন গুলো থাকতে পারে। তো এটা হচ্ছে এনক্যাপসুলেশন। দেন অ্যাবস্ট্রাকশন। তো অ্যাবস্ট্রাকশন হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে যে আননেসেসারি যা কিছু আছে সেটা হচ্ছে অনেকটা হাইড করে, এটা হচ্ছে অ্যাবস্ট্রাকশন। যেমন এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি, যদি একটা কার যদি থাকে, ওকে, তো কারের হচ্ছে এক্সিলারেশন
ব্রেক ইত্যাদি বা অনেক কিছু থাকতে পারে। আপনি গাড়ি চালাইতে পারেন, গাড়ি চালানোর বাড়ির আউটলুক গুলো দেখতে পারেন, বাট গাড়ির ইঞ্জিন কিভাবে চলতেছে বা এর এক্সিলারেশন কিভাবে হচ্ছে, তো এইটা হচ্ছে আপনার গাড়ি চালানোর জন্য জানার প্রয়োজন নেই। তো এই অপ্রয়োজনীয় পার্টগুলো হচ্ছে অ্যাবস্ট্রাকশন যেটা আছে সেটা হচ্ছে হাইড করে। তো রিয়েল লাইফে একটা এক্সাম্পল দিচ্ছে, এটিএম মেশিন শোজ স্ক্রিন অ্যান্ড বাটন। তাহলে এটিএম মেশিন হচ্ছে স্ক্রিন এবং বাটন হচ্ছে শো করে। হাইড ইনার লজিক, এটিএম মেশিন থেকে কিভাবে যে টাকা বের হইতেছে এটা হচ্ছে এটিএম মেশিন দেখায় না। ওকে, দেখায় কি স্ক্রিন এবং বাটন আছে, সেই স্ক্রিন এবং বাটনের মাধ্যমে আপনি টাকাগুলো আপনি ডিসপার্স করতে পারেন। তো এটাই হচ্ছে অ্যাবস্ট্রাকশন। এরপরে হচ্ছে আসি ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স হচ্ছে কি বলতেছে, ওয়ান ক্লাস ক্যান রিইউজ প্রপার্টিজ অ্যান্ড ফাংশন ফ্রম অ্যানাদার। তো ইনহেরিটেন্স জিনিসটা হচ্ছে অনেকটা আমাদের নিজেদের ইয়ের মতো আর কি। রিয়েল লাইফ এক্সাম্পল দিলে যেটা বলি যে, ধরেন আপনার একটা প্রপার্টি আছে, আপনার প্রপার্টিটা আসছে কি আপনার বাবার কাছ থেকে, আবার আপনার বাবা পাইছে হচ্ছে আপনার দাদার কাছ থেকে। ওকে, তো এরকম একটা ক্লাস আর একটা ক্লাস থেকে যদি ইনহেরিট হয়ে আসে তখন তাকে ইনহেরিটেন্স বলা হবে। তো এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, ডগ ইনহেরিটস ফ্রম অ্যানিমেল। তাহলে অ্যানিমেল থেকে আসছে ডগ। ওকে, তো এটা হচ্ছে খেতে পারে এবং বার্ক করতে পারে। তো রিয়েল লাইফ এক্সাম্পল যেটা আমরা একটু আগে বললাম, চাইল্ড ইনহেরিটস ট্রিটস ফ্রম প্যারেন্টস। ওকে, এবং সর্বশেষ আমাদের আরেকটা পিলার ওওপি, সেটা হচ্ছে পলিমরফিজম। ওকে, তো পলিমরফিজম জিনিসটা কি বলা হচ্ছে, ওয়ান ফাংশন ইন মেনি ফর্ম। তাহলে একটা ফাংশন একটা থাকবে কিন্তু তার ফর্ম থাকবে অনেকগুলো। ওকে, তো এক্সাম্পল যে একটা ড্র ফাংশন আছে, যদি সার্কেল ড্র করতে বলে তাহলে সার্কেল হবে, স্কোয়ার ড্র করতে বললে স্কোয়ার হবে, কিন্তু ফাংশনটা হচ্ছে ড্র ফাংশন, কিন্তু এর ফর্ম হচ্ছে একাধিক। ড্র করতেছে কিন্তু যখন সার্কেল লাগবে তখন সার্কেল ড্র করবে, যখন স্কোয়ার লাগবে স্কোয়ার ড্র করবে। রিয়েল লাইফ হচ্ছে এক্সাম্পল হচ্ছে স্পিক, তাহলে কথা বলা। ওকে, হিউম্যান হচ্ছে কথা বলে, দেন ডগ স্পিক। তো ডগের যে স্পিক যে কথা বলে সেটা হচ্ছে বার্ডস, আর বার্ড কি করে, ক্রিমস। তাহলে আমরা দেখলাম যে সবাই কথা বলতেছে, মানুষ একভাবে কথা বলতেছে, তারপর হচ্ছে কুকুর একভাবে কথা বলতেছে এবং পাখি আরেকভাবে তার ভাষা প্রকাশ করার জন্য কথা বলতেছে। তো আমরা মোটামুটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর বেসিক যে কোর কনসেপ্ট এটা হচ্ছে দেখলাম, আর এ সম্পর্কে ডিটেলস আপনারা আরেকটু স্টাডি করবেন এবং এর সাথে হচ্ছে ফাংশন ওভারলোডিং এবং ফাংশন ওভাররাইটিং, এই দুইটা জিনিস একটু পড়বেন। তো এই কয়টা টপিক যদি আপনারা ভালোভাবে পড়েন, আশা করা যায় আপনাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং থেকে আপনাদের যে প্রশ্নগুলো বা এমসিকিউ গুলো হবে সেগুলো এখান থেকে আসার সম্ভাবনা খুবই বেশি। এরপরে হচ্ছে আমরা এই রিলেটেড যে আমাদের যে টেক্সট বুক এবং যে ম্যাটেরিয়ালস গুলো আছে সেই ম্যাটেরিয়ালস গুলো আমরা একটু দেখব। আপনাদের এই স্লাইডটা দিয়ে দেওয়া হবে, এই স্লাইডটা থেকে আপনারা স্লাইডে যে রেফারেন্স বুকগুলো আছে সেটা থেকে ফার্দার স্টাডি করবেন। যেহেতু এটা একটা হিউজ সিলেবাস, প্রোগ্রামিং আসলে অনেক বড় একটা চ্যাপ্টার, স্ট্রাকচার এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং একটা শর্ট ক্লাসের মধ্যে পুরোপুরি সম্পন্ন করা আসলে খুবই টাফ। তো আমি চেষ্টা করছি যেই যেই জিনিসগুলো আপনাদের কাজে লাগবে সেগুলো দেখায় দেওয়ার, যতটুকু মেইন কোর জিনিস সেটা আমি বোঝানোর চেষ্টা করছি। আর এরপরে আপনারা এই টপিকগুলো নিয়ে বাসায় আর একটু স্টাডি করবেন। তো বাসায় স্টাডি করলে বাকি জিনিসগুলো আপনাদের আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমার ক্লাসে জয়েন করার জন্য। সকলের জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।